কেমন ভাবে যেন দেশের দিনগুলো কাটিয়ে দিচ্ছি। একদিকে দুর্নীতি, আরেকদিকে অস্থিরতা। চাকরির আশায় তরুণ তরুণীরা ছুটে চলছে প্রতিদিন, অথচ তাদের স্বপ্নগুলো ধুলোয় মিশে যায়। নেতৃত্বে সংকট বেশি, কথায় বেশি, কাজে কম। মানুষের রাগ জমে প্রতিদিন, অথচ আশার আলো নিবে না। প্রতিটি চিন্তায় জন্ম নেয় নতুন চিন্তা, নতুন স্বপ্ন। কিন্তু আজ এই স্বপ্ন সফল হওয়ার নামগন্ধ নেই। রাতের আকাশে চাঁদের আলো ম্লান হয়ে আসছে। বাতাসে এক অদ্ভুত চাপা অস্থিরতা। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নিলয় কথাগুলো বলছিল নিজেকেই। চোখে মুখে গভীর চিন্তার ছাপ, ঠোঁটে হালকা হতাশার রেখা। ঠিক তখনই ঘরের দরজা আস্তে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক প্রৌঢ় মানুষ, চোখে মুখে রাজকীয় আভিজাত্য, ভরাট কণ্ঠে ভরপুর দৃঢ়তা। নিলয়, এখানে একা একা কি ভাবছো? রাত অনেক হলো। কিছু না বাবা, একটু ভাবছিলাম দেশের অবস্থা নিয়ে। মানুষ গরিবের মতো বাঁচছে, অথচ ক্ষমতাধরেরা শুধু লুটে খাচ্ছে। কখনো মনে হয় সবকিছু ছেড়ে দেই। আরে পাগল ছেলে, এসব ভেবে সময় নষ্ট করিস না। তুই জানিস না, তুই যে নিলয় খান, দেশের সবচেয়ে বড় কোম্পানি এনকে গ্রুপের উত্তরাধিকারী। পুরো ইন্ডাস্ট্রি তোর হাতে আসবে একদিন। জানি বাবা, কিন্তু কখনো মনে হয় আমি যদি সাধারণ মানুষের মতো বাঁচতে পারতাম। ওদের সংগ্রাম, ওদের ব্যথা আমি না বুঝলে কখনো প্রকৃত নেতা হতে পারবো না। নিলয়ের বাবার চোখে এক অদ্ভুত গর্ব খেলে গেল। ছেলেটির ভেতরে জমে থাকা মানবিকতা আর দুঃখবোধ তিনি বুঝতে পারছিলেন। বারান্দার অন্ধকার আলোতে বাবা ছেলের কথোপকথন এগিয়ে চলছিল। হঠাৎ নিলয়ের বাবা গভীর গলায় নতুন প্রসঙ্গ তুললেন। নিলয়, একটা কথা বলবো? আমি তোর বিয়ে ঠিক করছি। আমার ছোটবেলার বন্ধুর মেয়ে, বেশ ভালো ঘরের মেয়ে, তবে মেয়ে একটু রাগী স্বভাবের। কি বলছেন বাবা? এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন? আমি তো এখনো বিয়ে করার মতো মানসিকভাবে প্রস্তুত নই। প্রস্তুতির কি আছে? সংসার করলেই তো সব শেখা যায়। তুই বড় কোম্পানির মালিক, তোর পাশে শক্ত একটা জীবনসঙ্গী দরকার। তাছাড়া মেয়ে ভালো, আর আগে হলেও সংসারে একদিন মানিয়ে যাবে। না বাবা, আমি রাজি নেই। বিয়ের নাম শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। আমার নিজের ইচ্ছে না থাকলে আমি কিভাবে আজীবনের সম্পর্কে বেঁধে ফেলবো? বাবার চোখে মুখে একচিলতে বিরক্তি ভেসে উঠল, কিন্তু ভেতরে কোথাও যেন একটা দৃঢ়তা জমে রইল। মনে হচ্ছিল তিনি যা ঠিক করছেন তা যেভাবেই হোক পূর্ণ করবেন। আমি আর আমার ছোটবেলার এক বন্ধু, আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমার ছেলে মেয়ের বিয়ে হবে। তার মেয়েটাই আজ তোর জন্য নির্ধারিত। মেয়ে খুব ভালো ঘরের, পড়াশোনায় ভালো, তবে স্বভাবটা একটু রাগী। তোর মতো ধীর মনের ছেলের জন্য একদম মানানসই। বাবা, আপনি জানেন আমি এসব হুট করে মানতে পারি না। বিয়ে তো সারা জীবনের ব্যাপার। আমার ইচ্ছা ছাড়া কেন আমি এমন সিদ্ধান্ত মেনে নেব? তোর মেনে নেওয়ার তো কথা, এটা কোনো নতুন সিদ্ধান্ত নয়, বরং বহু বছর আগে নেওয়া কথা। আর আমি চাই যে মেয়ে আমার বন্ধুর মেয়ে, সেই হোক তোর জীবন সঙ্গী। কিন্তু বাবা, আমি তো এখনো প্রস্তুত নই। নিলয়, তুই আমার ছেলে। উত্তরাধিকারী হিসেবে শুধু ব্যবসা নয়, আমার সিদ্ধান্তও তোকে সম্মান করতে হবে। এই বিয়ে থেকে পিছু হটার সুযোগ নেই। বাবার চোখে মুখে দৃঢ়তার ছাপ। মনে হচ্ছিল তিনি যেটা ঠিক করেছেন তা ভেঙে যাওয়ার নয়। নিলয়ের মনে হাজারো প্রশ্ন, কিন্তু এক অদ্ভুত চিন্তা মাথায় জন্ম নিতে শুরু করলো। আচ্ছা বাবা, যদি বিয়েটা আমার উপর চাপিয়ে দেন তবে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমি সেই মেয়েটিকে পরীক্ষা করে দেখতে চাই আসলেই সে আমাকে ভালোবাসতে পারবে কিনা। আমি চাই না শুধু বড় লোকের ছেলে বলে বা টপ কোম্পানির মালিকের উত্তরাধিকারী ভেবে সে আমাকে বিয়ে করুক। আমি জানতে চাই, যদি আমি সাধারণ গরিবের ছেলে হই তাহলেও কি সে আমাকে বিয়ে করতে রাজি হবে? বাবা কিছুক্ষণ নীরব থেকেই বললেন, তুই কি বলতে চাইছিস নিলয়? আমি পিয়নের ছদ্মবেশে মেয়েটির সামনে দাঁড়াতে চাই। তখন যদি সে আমার সাথে মানিয়ে নেয়, বুঝবো সে আসলেই যোগ্য। কিন্তু যদি টাকার লোভে আমাকে গ্রহণ করে, তবে সে কখনো আমার জীবনসঙ্গী হতে পারবে না। বাবার চোখে মুখে একসাথে অবাক ভাব আর গর্ব খেলে গেল। তিনি জানতেন ছেলেটি ছোট থেকেই আলাদা, তবে দৃষ্টিভঙ্গি, চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ধরন সবকিছুই অন্যরকম। তুই কি সত্যি নিশ্চিত এত বড় কোম্পানির মালিক হয়েও পিয়নের ছদ্মবেশ নিবি? হ্যাঁ বাবা, এটাই আমার পরীক্ষা। যদি সে আমাকে অবহেলা করে, গরিব ভেবে দূরে ঠেলে দেয়, তবে বুঝবো সে আমার যোগ্য নয়।
এভাবেই নিলয়ের জীবনে শুরু হলো এক খেলা। একদিকে টপ কোম্পানির মালিকের উত্তরাধিকারীর দায়িত্ব, আর একদিকে অবহেলিত পিয়নের ছদ্মবেশ। সামনে অপেক্ষা করছে সেই মেয়েটি যে হবে তার জীবন সঙ্গী, অথচ এখনো জানে না এই ছদ্মবেশের অন্তরালে আসলে কে দাঁড়িয়ে আছে। বিশাল অট্টালিকার ডাইনিং হলের টেবিলে সাজানো নানান পদ, রাজকীয় আভিজাত্যের ছাপ চারিদিকে, ঝাড়বাতির আলোয় যেন চারপাশ ঝলমল করে উঠছে। তবু খাবারের টেবিলে বসে থাকা নিলয়ের চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই। তার চোখে ভেসে উঠছে বাবার কথাগুলো। নিলয়, তুই তো বলি মেয়েটাকে পরীক্ষা করতে চাইছিস। বল, কবে যেতে চাইছিস ওদের বাড়ি? ঠিকানা দিন বাবা, কাল সকালে চলে যাব। তবে একটা শর্ত রইল, আপনার বন্ধুর মেয়ে যেন আমার আসল পরিচয় জানতে না পারে। তাহলে কি পরিচয় যাবে ওদের বাড়ি? আমি গ্রামের এক সাধারণ ছেলে হয়ে যাব, যেন আমি আপনার বন্ধুর গ্রামের কোনো এক বন্ধুর ছেলে। টপ কোম্পানির উত্তরাধিকারী নই, শুধু সাধারণ একজন মানুষ। টেবিলে মুহূর্তেই নীরবতা নেমে এলো। গ্লাসে জল ভরতে থাকা সার্ভেন্টও চমকে তাকালো। নিলয়ের মা চামচ নামিয়ে ছেলের দিকে তাকালেন বিস্ময়ে ভরা চোখে। এসব করা কি দরকার নিলয়? এত বড় ব্যবসার মালিক হয়েও কেন এমন ছদ্মবেশে যাবে? যদি মেয়ে অপমান করে, অবহেলা করে, তখন কষ্ট পাবে না? কষ্ট হোক মা, তাতে সমস্যা নেই, কিন্তু আসল চেহারা না জেনে যদি মেয়ে আমাকে গ্রহণ করে, তখনই বুঝবো সে আমার সত্যিকারের জীবনসঙ্গী হতে পারবে। আর যদি শুধু টাকার লোভে আসে, তবে আজীবন অনুতপ্ত ছাড়া কিছুই থাকবে না। তাই এই পরীক্ষার দরকার আছে মা। তোমাদের বাপ ছেলের জেদ আমি কখনোই বুঝতে পারি না। তবে তুই যা সিদ্ধান্ত নিয়েছিস তার পেছনে নিশ্চয়ই কারণ আছে। ঠিক আছে, আমি কাল সকালে তোর হাতে ঠিকানা দিয়ে দেব। তবে সাবধান, ছদ্মবেশে গিয়েও মনে রাখিস তুই আমার ছেলে, তুই নিলয় খান। মনে থাকবে বাবা। তবে এই মুহূর্তে আমি শুধু গ্রামের এক সাধারণ ছেলে। আসল পরীক্ষা শুরু হবে কাল থেকে। খাবারের টেবিলে অদ্ভুত নীরবতা নেমে এলো। একদিকে বাবার গর্ব, অন্যদিকে মায়ের শঙ্কা, আর মাঝখানে নিলয়ের দৃঢ়তা। চামচের শব্দ, থালার ঠোকাঠুকি আর ঘড়ির কাঁটার টিক টিক শব্দে রাতের ভারী পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। আগামীকাল থেকে শুরু হবে নিলয়ের নতুন যাত্রা, যেখানে টপ কোম্পানির মালিকের উত্তরাধিকারী নয়, সে কেবল এক সাধারণ গ্রামের ছেলে। আর এই ছদ্মবেশে সে জানবে তার হতে যাওয়া জীবন সঙ্গিনী আসলে কে। রাত গভীর, অট্টালিকার প্রতিটি ঘর আলোতে ঝলমল করছে, তবু নিলয়ের কক্ষে ভর করেছে চাপা নীরবতা। টেবিল ল্যাম্পের হলদে আলোয় সে মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে। বাইরে অন্ধকার আকাশ, দূরে হালকা বাতাসে গাছের পাতার শব্দ। ফোন ডায়াল করা হলো। কয়েক সেকেন্ড পর অপর প্রান্ত থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠস্বর। স্যার, রাতে হঠাৎ ফোন করলেন, কোনো জরুরি নির্দেশ আছে নাকি? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি কিছুদিন অফিসে থাকবো না, বাইরে যাচ্ছি ব্যক্তিগত কারণে। বাবা সব দেখবে, আর এই সময় পুরো কোম্পানির দায়িত্ব তোমার উপরই থাকবে। কি বলছেন স্যার? আপনি থাকবেন না? কিন্তু মিটিংগুলো, প্রজেক্টের ফাইল? সব ম্যানেজ করবে তুমি। প্রতিদিনের রিপোর্ট আমার ইমেলে পাঠাবে, আর জরুরি কিছু হলে ফোনে জানাবে। কোনো ফাইল সাইন করার দরকার হলে স্ক্রিনে পাঠাবে, আমি দেখে সিদ্ধান্ত দেব। কিন্তু স্যার, আপনার অনুপস্থিতিতে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়? ভয় পেও না, আমি বিশ্বাস করি তুমি পারবে। আর মনে রাখো, আমি আছি। সময় মতো আমাকে জানাবে, আমি বলে দেব কী করতে হবে। নিলয়ের চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। সে জানে সামনের দিনগুলো সহজ হবে না। ছদ্মবেশে সাধারণ একজন হয়ে মেয়েটিকে পরীক্ষা করতে যাওয়া, এটা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, তার ভবিষ্যতেরও মোড় ঘোরানোর পরীক্ষা। ঠিক আছে স্যার, সব দায়িত্ব আমি নিব। তবে আপনি নিজের খেয়াল রাখবেন। খেয়াল রাখবো, খেয়াল রাখবো। আর কিছু দরকার হলে যে কোনো সময় ফোন দিও। শুভরাত্রি। ফোন কেটে গেল। নিলয় জানালার বাইরে তাকালেন। কাল ভোরেই তার শুরু হবে নতুন যাত্রা, যেখানে সে আর কোম্পানির মালিক নয়, বরং এক সাধারণ ছেলে। আর এই গোপন ছদ্মবেশে হয়তো তার জীবনের আসল সত্যকে সামনে নিয়ে আসবে। রাত কেটে ভোর হলো। প্রাসাদের মতো বাড়ির বারান্দা ভরে উঠল সকালের আলোয়। বিশাল বাগানে শিশির ভেজা ঘাসের ওপর ঝিলিক দিচ্ছে রোদের আলো। নীরবতার মাঝে শুধু পাখির কিচিরমিচির। ডাইনিং হলে টেবিল সাজানো, তবে আজকের পরিবেশ অন্যরকম। চায়ের কাপে ধোঁয়া উঠছে, কিন্তু সবার মন ভারী। বাবা টেবিলের ওপর থেকে একটি খাম বাড়িয়ে দিয়ে বলে,
ঠিক আছে বাবা, কাল রাতে যেমন বলেছি আমি গ্রামের সাধারণ ছেলের পরিচয়ে যাব। মনে রাখতে হবে আমার আসল পরিচয় তারা জানতে পারবে না। বাবা মাথা নাড়ালেন, কিন্তু মেয়ের চোখ ভিজে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, তুই একা ওখানে কিভাবে থাকবি? তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তুই তো কোনোদিন গরিবের মতো থাকিসনি, নিজের হাতে কিছু করতেও জানিস না। খেতে পারবি তো? কষ্ট হবে না? নিলয় চোখে মমতা নিয়ে মায়ের হাত ধরে বলে, মা, তুমি দুশ্চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেব। তুমি শুধু আমার জন্য দোয়া করো। মনে রেখো, এরা শুধু বিয়ের জন্য না, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু বাবা মা হয়েও আমরা তোকে কষ্টে ফেলতে চাই না। তুই যে রাজকীয় জীবনে বড় হয়েছিস, হঠাৎ এভাবে সাধারণ মানুষের মতো বাঁচতে পারবি তো? মা, এটাই তো আসল চ্যালেঞ্জ। আমি যদি সত্যি কাউকে জীবনসঙ্গিনী করতে চাই, তবে তার চোখে আমাকে সাধারণ মানুষ হিসেবে জায়গা পেতে হবে। শুধু টাকার অহংকার নিয়ে ভালোবাসা পাওয়া যায় না। মায়ের চোখে জল, বাবার চোখে গর্ব, আর নিলয়ের চোখে দৃঢ়তা। তিনজনের আবেগে ভরা মুহূর্ত। সকালের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। ঠিক আছে নিলয়, যেহেতু এটাই তোর ইচ্ছে, আমি আর আটকাবো না। তুই মনে রাখিস, তুই যেখানেই থাকিস না কেন, তুই আমার ছেলে, এনকে গ্রুপের উত্তরাধিকারী। হ্যাঁ বাবা, সেটা কখনো ভুলবো না। কিন্তু আজ থেকে শুরু হলো আমার আসল খেলা। চায়ের কাপে ধোঁয়া মিলিয়ে গেল। সকালের আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। নিলয়ের ব্যাগ গোছানো। কাল থেকে নয়, আজই তার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে টপ কোম্পানির উত্তরাধিকারী নয়, সে হবে এক সাধারণ গ্রামের ছেলে। সকালের সূর্য তখন পুরো শহরটাকে আলোকিত করে তুলেছে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিলয় ট্যাক্সি থেকে নামলো আখিদের বিশাল বাড়ির গেটে। বিশাল বাগান, উঁচু দালান, ঝকঝকে কাঁচের জানালা, সব কিছুতেই আভিজাত্যের ছাপ। নিজের ব্যাগটা ঠিক করতে করতে গেটম্যানের কাছে নাম বলল। আমি নিলয়, সাহেবের পুরনো বন্ধুর ছেলে। ওনার সাথে কথা আছে। গেটম্যান প্রথমে অবাক হয়ে তাকালো, তারপর ভেতরে ফোনে খবর দিল। কিছুক্ষণ পরই দরজা খুলে গেল। নিলয় ভেতরে ঢুকতে না ঢুকতেই এক ঝড়ের মতো মেয়েটার সাথে ধাক্কা খেলো। দেখেও হাঁটতে পারো না, তুমি কে? নিলয় হকচকিয়ে গেলেও ঠান্ডা স্বরে বলল, দুঃখিত, অসাবধান হয়ে গেছিলাম। আখি তার দিকে মাথা থেকে পা পর্যন্ত তাচ্ছিল্যের চোখে তাকিয়ে হেসে বলল, বাহ, সাজসজ্জা দেখে তো মনে হচ্ছে গ্রাম থেকে চলে এসেছো। এখানে ঢোকার অনুমতি কে দিল? ঠিক তখনই আখির বাবা, বড় ব্যবসায়ী আমিনুল সাহেব সিঁড়ি দিয়ে নেমে এলেন। ওভাবে কথা বলো না, ও আমার ছোটবেলার বন্ধুর ছেলে, গ্রাম থেকে এসেছে চাকরির জন্য। আখি হতভম্ব হয়ে বাবার দিকে তাকালো। চাকরি? হে আবার কি ধরনের সিদ্ধান্ত বাবা? তুমি কি ওকে অফিসে কাজ দেবে? হ্যাঁ, অফিসে পিয়নের একটা পদ ফাঁকা আছে, ভাবলাম ওকেই দিয়ে দিই। আখি বিরক্তিতে মুখ বাঁকালো। পিয়ন? মানে গ্রাম থেকে আসা একটা সাধারণ ছেলে আমাদের বাড়িতে থাকবে, অফিসে চাকরি করবে? বাবা প্লিজ, এটা নিয়ে ভেবে দেখো। আরে, এ তো রাগ করছো কেন? মানুষটা ভালো শান্তশিষ্ট, থাকলে ক্ষতি কি? ও এখানে থেকেই কাজ করবে। আখি এবার রাগ সামলাতে না পেরে সোজা নিলয়ের দিকে তাকিয়ে বলল, শোনো, তুমি যদি ভেবে থাকো বড়লোকের বাড়িতে ঢুকে সুবিধা নেবে, তাহলে ভুল ভাবছো। আমি কারো মুখ বুজে এখানে থাকা সহ্য করতে পারবো না। নিলয় তবু হেসে নরম গলায় উত্তর দিল, আমি কাউকে কষ্ট দিতে আসিনি, শুধু কাজের সুযোগ চাই। আখি একরকম ঝাঁকুনি দিয়ে ব্যাগ থেকে চোখ সরিয়ে নিল। আর আমিনুল সাহেব তৃপ্তির হাসি হেসে ছেলেটার শান্ত স্বভাবটা লক্ষ্য করতে লাগলেন। ডাইনিং টেবিলে সকালের নাস্তা সাজানো। আখি হাতে কফির কাপ নিয়ে বসে আছে, কিন্তু তার চোখে মুখে এখনো রাগ জমাট বেঁধে আছে। আর পাশে বসা নিলয় চুপচাপ মাথা নিচু করে খাবার খেতে লাগলো। আখির চোখে সেই অবহেলার দৃষ্টি, যেন তার সামনেই বসে থাকা মানুষটা একেবারেই অচেনা, অযাচিত। হঠাৎই আখি কফির কাপটা টেবিলে রেখে বাবার দিকে তাকিয়ে থাকলো। বাবা, আমি স্পষ্ট বলছি, এমন ছোট লোককে তুমি আমাদের বাড়িতে রেখো না। যদি কাজ দিতেই চাও, ওকে মেসে রাখো। আমাদের বাড়ির পরিবেশ নষ্ট করার কোনো দরকার নেই। আমিনুল সাহেব মুখ শক্ত করে মেয়ের দিকে তাকালেন। আখি, তোমাকে আমি আগেই সাবধান করেছি, মানুষের প্রতি শ্রদ্ধা করতে শেখো। ছোট লোক বড় লোক বলে কিছু নেই। নিলয় আমার ছোটবেলার বন্ধুর ছেলে, ও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা। কিন্তু টিন্তু কিচ্ছু ছিল না। এ আমার দায়িত্ব। তুমি কোনোভাবেই তাকে অসম্মান করবে না। যদি আমি জানি তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো,
তাহলে আমি তোমার উপরই রাগ করব। আখি দাঁত চেপে চুপ করে রইল। মনে হচ্ছিল ভেতরে ভেতরে জ্বলছে সে। নিলয়ের দিকে একবার তাকালো, তারপর বিরক্তি সহকারে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। ফাইন, আমি অফিসে যাচ্ছি। কোনো উত্তর না শুনে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তীব্র পায়ে হেঁটে বেরিয়ে গেল। দরজা জোরে ঠক করে বন্ধ হয়ে গেল তার পেছনে। নিলয় ধীরে ধীরে মাথা তুলে আমিনুল সাহেবের দিকে তাকালো। আঙ্কেল, আমার কারণে যদি আঁকি কষ্ট পায় তবে আমি বাইরে থাকবো। আমিনুল সাহেব হালকা হাসলেন, তারপর স্নেহ ভরা চোখে নিলয়ের কাঁধে হাত রাখলেন। না বাবা, তুমি কোথাও যাবে না। ওর রাগটাই ওর স্বভাব। তুমি কিছু মনে করো না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। নিলয় ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটিয়ে মাথা নেড়ে চুপ করে গেল। তার ভেতরে অদ্ভুত একটা খেলা, একদিকে আখির রাগ, অন্যদিকে সত্যিটা গোপন রাখার সিদ্ধান্ত। আখি অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পর বাড়িটা কিছুটা শান্ত হয়ে এলো। ভারী দরজাটা বন্ধ হতেই আখির মায়ের চোখে মুখে অন্যরকম এক প্রশান্তির ছাপ ফুটল। তিনি ধীরে ধীরে নিলয়ের কাছে এগিয়ে গেলেন। নিলয় বাবা, একটা কথা বলবো? নিলয় ভদ্রভাবে মাথা নুইয়ে সম্মতি দিল। জি আন্টি, বলুন। আখির মা হালকা হাসলেন। আমরা জানি তুমি কে। তুমি ছদ্মবেশে এসেছো আমার মেয়েকে পরীক্ষা করার জন্য। তোমার পরিচয় আড়াল করে গ্রাম থেকে আসা এক সাধারণ ছেলের মতো এখানে থাকার সিদ্ধান্ত, এটা আসলেই অনেক সাহসী কাজ। নিলয়ের মুখে হালকা বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তাহলে আপনারা জানেন সব? অবশ্যই জানি। তোমার বাবা আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। তোমাদের পরিকল্পনার কথা গোপনে আমাদেরও জানানো হয়েছে। আকি কখনোই জানতে পারবে না তুমি আসলে কে। এটা আমাদের প্রতিশ্রুতি, কারণ আমরা চাই আকি তোমাকে তোমার মতো করে চিনুক, বড়লোকের ছেলের মতো করে নয়। নিলয়ের বুকের ভেতর যেন স্বস্তির ঢেউ বয়ে গেল, তবু মাথা নুইয়ে শান্ত গলায় বলল, আন্টি, আমি চাই কয়েকটা দিন একেবারে সাধারণভাবে থাকতে। কেমন কষ্টে, কেমন সমস্যায় মানুষ দিন কাটায় সেটা নিজে অনুভব করতে চাই। যদি আমি সবসময় প্রাচুর্যের থেকেও মানুষের কষ্ট না বুঝি, তবে কিভাবে তাদের জন্য কিছু করব? আখির মা নিলয়ের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন। চোখে ঝিলিক দেখা গেল। সত্যি বলছি বাবা, তোমাকে দেখে আমার মনের ভিতর ভরসা তৈরি হয়েছে। আজকালকার ছেলেদের মধ্যে এমন চিন্তা খুব কম দেখায়। তুমি ঠিকই করেছো। তখনই আমিনুল সাহেবও এসে যোগ দিলেন। হ্যাঁ নিলয়, তুমি যা বলছো তা আমাদের জন্য গর্বের। তোমার বাবার মতোই তুমিও চিন্তাশীল আর দায়িত্বশীল। নিলয় হালকা হেসে মাথা নুইয়ে সম্মান দেখালো। ধন্যবাদ আঙ্কেল, তবে আমার অনুরোধ, আমাকে অন্য সবার মতোই দেখবেন। কোনো বিশেষ সুবিধা দেবেন না। আগে যদি জানতে পারে তাহলে এই পরীক্ষার মানেই শেষ হয়ে যাবে। আখির মা গম্ভীর মুখে মাথা নাড়ালেন। নিশ্চিন্তে থাকো বাবা, তুমি এই বাড়িতে একজন সাধারণ অতিথি হিসাবেই থাকবে। আমাদের কাছে তুমি এখন গ্রাম থেকে আসে নিলয়, আমার স্বামীর বন্ধুর ছেলে। এভাবেই তৈরি হলো এক অদৃশ্য প্রতিজ্ঞা। সত্য গোপন রেখে নিলয় এগিয়ে যাবে জীবনের নতুন পথে, যেখানে তার প্রতিটি পদক্ষেপ আখির চোখে ধরা দেবে সাধারণ একজন ছেলের মতো, অথচ সেই চোখের আড়ালেই লুকিয়ে আছে বিশাল এক সাম্রাজ্যের মালিকের আসল পরিচয়। নিলয় আখির বাবার সাথে বিশাল শহরের আভিজাত্যপূর্ণ অফিস ভবনে পৌঁছালো। কাঁচের দরজা, চকচকে মেঝে, সুনিপুণভাবে সাজানো রিসেপশন, সবকিছু টপ কোম্পানির ছাপ ছাড়ছিল। নিলয়, ওখানেই তোমার ডেস্ক। অফিসে তোমার পরিচয় হবে পিয়ন নিলয়। তোমাকে দেখিয়ে দেব কি করে অফিসের নিয়ম মেনে কাজ করতে হয়। নিলয় শান্তভাবে মাথা নুইয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি সব ম্যানেজ করব। তিনি নিলয়কে অফিসের ছোট ছোট দায়িত্বও দেখালেন। ডাকপত্র পৌঁছে দেয়া, কাগজপত্র সাজানো, মিটিং নোট দেয়া, লিফটে চলাফেরা। নিলয় সব শিখলো চুপচাপ ভদ্র স্বভাব ধরে রেখে। ঠিক তখনই এলো আখি। সুইট স্যুট, ঝকঝকে চুল, তীক্ষ্ণ চোখ। আখি চোখ পাকিয়ে হাতের ফাইল ছুঁড়ে ফেলল। পিয়ন, আর এই অফিসের মধ্যে আত্মীয় চলবে না। কি কাজ দেবে ওকে? আখি, তুমি আবার রাগের জোরে কথা বলছো? ও আমার ছোটবেলার বন্ধুর ছেলে। পিয়নের দায়িত্ব ঠিকই দেব, তুমি শুধু নিজের কাজ করো। নিলয় ধীরে ধীরে কাজ শুরু করলো। মিটিং নোট সংগ্রহ করা, ডকুমেন্ট ঠিক করা, মেইল পাঠানো, সব। কিন্তু আখি তার দিকে চোখ রাখে, পাত্তা দেয় না। প্রতি মুহূর্তে রাগে তার চোখ জ্বলছে। তুমি কি বুঝছো এখানে তুমি কে? পিয়ন হবার তরুণও এখানে কেউ পাত্তা দেয় না। নিলয় শুধু মাথা নুইয়ে মৃদু হেসে বলল, ঠিক আছে, ধৈর্য ধরবো, সব ধাপে ধাপে। নিলয় দেখলো আখি শুধু বড়লোকের মেয়ের
রাগ আর ক্ষমতার ছাপই দেখাচ্ছে। সে পাত্তা দিচ্ছে না, অবহেলা করছে, কিন্তু এই সবই নিলয়ের পরীক্ষার অংশ। এখন থেকে অফিস হবে তার ধৈর্যের পরীক্ষা, যেখানে আখির রাগই তার বড় চ্যালেঞ্জ। নিলয়ের অফিসে প্রথম দিন। ধীরে ধীরে সে বুঝতে পারলো আজ থেকে তার ধৈর্যের পরীক্ষা শুরু। কারণ আখি একেবারে সাধারণ বস নয়, সে রাগী, অহংকারী আর অবহেলা করতে কোনো বিরাম দেয় না। আখি তার ডেস্কের কাছে এলো, চোখের রাগ, গলায় তীক্ষ্ণ স্বর। নীলয়, তোমার প্রথম কাজ এই সমস্ত ফাইল গুছিয়ে দাও। দেখো সব ঠিকঠাক থাকে। নিলয় শান্তভাবে মাথা নুইয়ে কাজ শুরু করলো। ফাইল সাজানো, পেন ঠিক করা, কপি মেশিনে নথি পাঠানো। আখি চোখের তীক্ষ্ণতা ফাইল হাত থেকে নিলয়কে ছুড়ে দিয়ে বলল, আরেকটা কাজ, এই মিটিংয়ের নোট সবগুলো টাইপ করে দাও। ভুল হলে আমি কোনো কিছু মেনে নেব না। নিলয় আবারও মাথা নুইয়ে ধৈর্য ধরে কাজ শুরু করলো। আখি ফাইলের স্ট্যাপলার দিয়ে চাপিয়ে দিয়ে বলল, আরেকটা, এই রিপোর্টগুলো কপি করে আমার কাছে নিয়ে আসো। আমি চাই সব সময় আমার ড্রেসকে প্রস্তুত থাকবে। নিলয় একটার পর একটা কাজ করছিল। তার মাথায় কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, সে শুধু কাজ করছে। আখির রাগ, অবহেলার আর চাপে নিজেকে স্থিতিশীল রাখছে। আরেকটা, ফাইলগুলো আরেকবার চেক করো। ভুল হলে আমি দেখব। নিলয় চুপচাপ একটার পর একটা দায়িত্ব শেষ করছে, চোখে একরাশ ধৈর্য, মুখে শান্তি। আখি যতই রেগে কাজ বাড়াচ্ছে, নিলয় ততই নীরবভাবে দাঁড়িয়ে পালন করছে। সে জানে এই ধৈর্যই তার সবচেয়ে বড় অস্ত্র। আর আখির অবহেলা, রাগ সবই তার পরীক্ষার অংশ। নিলয় বুঝলো আজকের দিন শুধু কাজের নয়, বরং আখির মনোভাব পড়ার দিন। সে শিখেছে কিভাবে রাগী বসের সঙ্গে একটানা ধৈর্য ধরে থাকতে হয়, আর কিভাবে সাধারণ ছেলের ছদ্মবেশে নিজের আসল ক্ষমতা লুকিয়ে রাখা যায়। রাতের অন্ধকার নেমেছে শহরের আকাশে। অফিসের কাজ শেষে নিলয় ঘরে ফিরে এসেছে। বিশাল ডাইনিং টেবিল, খাবার সাজানো, কিন্তু আখি এখনো অফিসের রাগ আর ক্ষোভ নিয়ে ভেতরে বসে আছে। নিলয় টেবিলের কাছে পা রাখতেই আখির চোখের রাগ ফুটে উঠল। তুমি এখানে কি করো? নিলয় শান্তভাবে মাথা নুইয়ে বলল, আমি খেতে আসলাম। আখি চোখ অগ্নি, গলায় তীক্ষ্ণতা। মনে হচ্ছে সবকিছুতেই সে নিলয়কেই দোষারোপ করতে চাইছে। এখানে কি করে সাহস পেলে? তোমার জায়গা এখানে নয়। ঠিক তখনই আখির বাবা আমিনুল সাহেব ধীরে ধীরে টেবিলে এলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আখি, তুমি ভুলে যাচ্ছ ও আমার ছোটবেলার বন্ধুর ছেলে। ও এখানেই থাকবে, এখানেই খাবে। আখি দাঁত চেপে চুপ করে রইল, কিন্তু চোখের রাগে আগুন জ্বলে ওঠে। ঠিক আছে বাবা, তবে মনে রেখো আমি এটা সহজে মানব না। নিলয় চুপচাপ খাবার খেতে শুরু করলো। চোখে কোনো রাগ নেই, মুখে শান্তি। আর আখি রাগের ভিতরে অদ্ভুত এক কৌতূহল ভরে গেল। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু মনেও হঠাৎ প্রশ্ন জাগছে, এই ছেলেটা কে এবং এতটা শান্তি কোথা থেকে পায়। রাত্রি এমনভাবে শেষ হলো, নিলয় চুপচাপ নিজের প্লেটে খাবার খাচ্ছে, আর আখি রাগে ভেতরে ভেতরে জ্বলে উঠছে। রাতের নিস্তব্ধতা নেমে এসেছে শহরের আকাশে। আখি ঘরে রাগ নিয়েই চলে গেছে। নিলয় নিজের রুমে বসে চুপচাপ খাবার খাচ্ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্যার, আজকের অফিসের কাজের আপডেট দিতে চাই। মিটিং নোটগুলো সব ঠিকঠাক আছে, কিছু ডকুমেন্ট এখনও প্রক্রিয়াধীন। নিলয় ফোনটি হাতে নিয়ে শান্ত স্বরে বলল, ভালো, ডকুমেন্টগুলো সম্পূর্ণ হলে আমাকে আপডেট দাও। আজকের মতো সমস্ত মেইল ও ফাইলগুলো আমার কাছে রিপোর্ট পাঠাও। জি স্যার। আর কিছু আছে কি? হ্যাঁ, কয়েকদিন আমি সাধারণভাবে থাকতে চাই। কাজের সকল সিদ্ধান্ত আমারই হবে। তোমার যা প্রয়োজন মনে করবে সেটা আমার সঙ্গে যোগাযোগ করবে। কোনো কিছুই আমার অনুমতি ছাড়া চূড়ান্ত হবে না। ঠিক আছে স্যার, আমরা সব কিছু আপনার নির্দেশেই করব। নিলয় ফোন রেখে মাথা নিচু করলো, চোখে শান্তি, মুখে হালকা হেসে মনে মনেই বলে, ধৈর্য ধরতে হবে, সবকিছু ধাপে ধাপে। আখির রাগ, অফিসের কাজ সবই পরীক্ষা। রাত নীরব, শুধু হালকা বাতাসে কাগজপত্রের শব্দ। নিলয় জানে সফলতা আসবে ধৈর্য, দৃঢ়তার মাধ্যমে। এই রাতের ফোন কল শুধু কাজের নয়, এটা ছিল তার প্রথম পদক্ষেপ অফিসের নিয়ন্ত্রণ, নিজের পরিকল্পনা বাস্তবায়নের দিকে। সকালের নাস্তার সময় নিলয় চুপচাপ প্লেট থেকে খাবার খাচ্ছে। সে এখনও পিয়নের মতো দায়িত্ব পালন করছে, ডকুমেন্ট সাজানো, মিটিং নোট প্রস্তুতি, কপি মেশিন ঠিক করা। হঠাৎ আখির বাবা আমিনুল সাহেব নরম স্বরে বললেন, আখি, আজ নিলয়কে তোমার সঙ্গে অফিসে নিয়ে যেও। আখি চোখ বড় বড় করে চুপচাপ দাঁড়িয়ে রেগে বলল, আমি কিছুতেই ওকে সাথে নিতে পারবো না। আমি চাই না ও এখানে আমার পাশেই থাকবে। আখি, তুমি ভুলে যাচ্ছ
ও আমার ছোটবেলার বন্ধুর ছেলে, তুমি ওর সঙ্গে যেতে বাধ্য। বাবা, আমি বলছি না ওকে একা পাঠাও। আমি চাই না ও আমার চোখের সামনে থাকবে। ঠিক আছে আঙ্কেল, আমি নিজে যেতে পারবো, আমি প্রস্তুত। নিলয় পিয়নের মতো কাজ করে, অফিসের নিয়ম মানে। আর আজকের দিন তার নতুন পরীক্ষা। আখের রাগে জ্বলছে, কিন্তু নিলয়কে আটকানো যাবে না। আজকের দিন হবে নিলয়ের ধৈর্য আর স্থিরতার পরীক্ষা। নিলয় অফিসে ঢুকলেই বুঝলো আজও আখের রাগের তীব্রতা কমেনি। সে শুধু পিয়নের মতো কাজ করবে, আর আখি তার উপর একটানা নজর রাখবে। নীলা, এই ফাইলগুলো সাজিয়ে দাও, দেখবে কোনো ভুল যেন না থাকে। নিলয় চুপচাপ মাথা নুইয়ে কাজ শুরু করলো। ফাইল সাজানো, নথি কপি করা, মিটিং নোট তৈরি করা, সবই তার দায়িত্ব। আখি ফাইল হাতে চাপিয়ে দিয়ে রাগে চোখ জ্বলে। আরেকটা কাজ, এই রিপোর্টগুলো আমার ডেস্কে রাখো, ভুল হলে আমি তোমাকে শাস্তি দেব। নিলয় বিনম্রভাবে মাথা নুইয়ে ফাইলগুলো সরিয়ে দিল। আরও কিছু কাজ আছে, এই মেলগুলো চেক করে রিপোর্ট পাঠাও। আমি চাই সব সময় সব ঠিকঠাক থাকবে। নিলয় চুপচাপ সব করলো। আখি শুধু কাজ বন্টন করলো, কোনো কথাও বলতে চায় না। তার রাগ, অবহেলার কঠোরতা নিলয়ের ধৈর্যকে পরীক্ষা করছে। নিলয় জানে এটা শুধু অফিসের কাজ নয়, এটা আখির মনোভাব পড়ার পরীক্ষা। নিলয় নিজের কাজ শেষ করতে করতে ভাবলো, ধৈর্য ধরে থাকবো, ওর রাগ যতই তীব্র হোক, আমি আমার পরিকল্পনা অনুসারে এগোচ্ছি। এভাবে পুরো দিন কাটলো। নিলয় পিয়নের মতো কাজ করছে, আর আখি রাগের মধ্যে বসের শক্তি দেখাচ্ছে। অফিসের প্রতিটি মুহূর্তই এখন পরীক্ষা, যেখানে আখি রাগী বস আর নিলয় ধৈর্যের প্রতীক। কিছুদিন অফিসে কাজ করার সময় নিলয় কয়েকজন সহকর্মীর সঙ্গে পরিচিত হয়ে গেল। তারা শান্ত স্বরে নিলয়ের সঙ্গে কথা বলতে চাইল। নিলয় হালকা হাসলো, মাথা নুইয়ে বলল, নিলয়, তোমাকে দিয়ে ম্যাডাম এত কাজ করায় কেন? এটা কি ঠিক? তুমি একা শখ করছো আর ম্যাডাম শুধু রাগ দেখাচ্ছে। ও কি কখনো কিছুর প্রশংসা করে? তা তো বলা যাবে না। আমি ওর রাগ আর কঠোরতা মানতে শিখেছি। ও নিজেকে শক্তিশালী বস হিসেবে দেখাতে চায়। সত্যি তোমার ধৈর্য আশ্চর্যজনক। কেউ কেউ হয়তো এতটা সহ্য করতে পারতো না। ধৈর্য ধরে থাকাটাই তো এখন সবচেয়ে বড় কাজ। ওর রাগ, অবহেলা সবই আমার পরীক্ষা। অফিসে সবাই দেখে নিলয় শুধু কাজ করছে, কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই। আর আখি রাগে চোখ জ্বলছে, গলায় কণ্ঠ করা, কিন্তু ধীরে ধীরে সেও অনুপ্রেরণার ছোঁয়া খুঁজে পাচ্ছে নিলয়ের ধৈর্যে। দুপুরের সময় আখি রাগ আর হতাশা নিয়ে নিলয়কে তার ডেস্কে ডাকে, চোখে আগুন, গলায় তীক্ষ্ণতা। নীলা, এই কাজটা খুব কঠিন। আমি চাই তুমি এক্ষুনি শেষ করো। যদি করতে না পারো তাহলে দেখব তুমি কতটা সক্ষম। নিলয় চুপচাপ মাথা নুইয়ে কাজ শুরু করলো। কঠিন ফাইল, জটিল হিসাব, একটার পর একটা চ্যালেঞ্জ, সবই সে নিখুঁতভাবে সম্পন্ন করলো। তুমি তুমি এইসব কিভাবে শিখলে এত ভালোভাবে? গরিব মানুষকে সব শিখতে হয়, নাহলে চাকরি থাকে না, জীবনের কোনো নিরাপত্তা থাকে না। কাজের চাপ, মানুষ নিজেকে সব রকম পরিস্থিতিতে মানিয়ে নেয়। আঁকি কিছুক্ষণ চুপ করে নিলয়কে দেখে রাগের মধ্যে অবাক হওয়া, সম্মান আর কৌতূহল মিশ্রণ ফুটে উঠল। সে বুঝল নিলয় শুধু কাজই করছে না, প্রতিটি কাজের মধ্যে আছে ধৈর্য, সাহস আর অভিজ্ঞতার ছাপ। নিলয় শুধু মাথা নুইয়ে চুপচাপ বসে রইল। এই মুহূর্তে বোঝা গেল নিলয় শুধু পিয়নের মতো কাজ করছে না, বরং প্রতিটি কাজের মাধ্যমে আখির রাগ ও অবহেলা সামলাচ্ছে। আর আখি ক্রমে বুঝছে এই সাধারণ ছেলের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত এক শক্তি। দুপুরের অফিস শেষ। আখি নিজের গাড়ি নিয়ে রাগে ভরপুর ভঙ্গিতে চলে গেল, চোখে রাগ, মুখে গম্ভীর ভাব। নিলয় চুপচাপ ডেস্কের দিকে তাকিয়ে ভাবল, আজকের মিটিংটা তার জন্য গুরুত্বপূর্ণ। তবে আখি যদি জানে, সে হয়তো বাধা দেবে। আমাকে গোপনভাবে মিটিংয়ে যেতে হবে, আখি যেন না জানে। সে দ্রুত ডেস্কের কিছু কাজ শেষ করলো, কাগজপত্র ঠিকঠাক করে ফাইল সাজিয়ে নিজের উপস্থিতি সবার কাছে অপ্রকাশিত রাখলো। তারপর নিঃশব্দে অফিসে পার্কিংয়ের দিকে এগোলো। নিলয় জানে গোপনে মিটিংয়ে যাওয়াটাই তার একমাত্র সুযোগ। অফিসের বাইরে কেউ বুঝবে না, আখি জানতে পারবে না, কারণ এই গোপন ভ্রমণই তার প্রকৃত লক্ষ্য। কোম্পানির প্রকৃত কাজ, সিদ্ধান্ত এবং অভিজ্ঞতা নিজ হাতে দেখার সুযোগ। নিলয় চুপচাপ গাড়ি ছাড়লো, চোখে নির্ধারিত স্থিরতা। আজকের দিন তার জন্য খুব কাজ নয়,
বরং নিজের ক্ষমতা ও কৌশল চালানোর পরীক্ষা। আখির আগে চলে গেলেও নিলয় ধীর ও সাবলীলভাবে তার পরিকল্পনা বাস্তবায়ন করছে। সে জানে ধৈর্য আর বিচক্ষণতা ছাড়া এই পরীক্ষা কখনো শেষ হবে না। নিলয় গোপনভাবে তার নিজস্ব কোম্পানির অফিসে প্রবেশ করলো। আজকের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট ইতিমধ্যে অপেক্ষা করছে। নিলয় স্যার, আপনি এতদিন কোথায় ছিলেন? আমরা ভেবেছিলাম সমস্যাটা বড় হতে পারে। আমি কিছুদিন ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, তবে এখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ মিটিংগুলোই অ্যাটেন্ড করব। বাকি বিষয়গুলো আমার টিম দেখবে। ঠিক আছে স্যার, আমরা আপনার নির্দেশ অনুসারে সব প্রস্তুত রাখব। নিলয় মিটিংয়ে বসলো। একটার পর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। পরিকল্পনা, কৌশল এবং টার্গেটের বিস্তারিত নিয়ে আলোচনা হলো। নিলয় মনে মনে বলল, ধৈর্য, পরিকল্পনা আর সময়, এগুলো ছাড়া বড় কিছু সম্ভব নয়। আজকের মিটিংই আমার সব পরিকল্পনার প্রথম ধাপ। মিটিং চলাকালীন নিলয় সবকিছু নিখুঁতভাবেই পরিচালনা করলো। ক্লায়েন্টরা মুগ্ধ, সবাই তার দক্ষতা দেখে বিস্মিত, কিন্তু আখি একেবারেই জানবে না নিলয় কত বড় কোম্পানির মালিক আর কত কাজ করে সে। রাত নেমেছে শহরে। নিলয় চুপচাপ বাড়ির দরজা খুলে ঢুকলো। আখি চেয়ার থেকে উঠে চোখে আগুন নিয়ে তাকালো। অফিস তো অনেক আগে ছুটি হয়ে গেছে, এতক্ষণ কি করছিলে তুমি? নিলয় শান্তভাবে মাথা নুইয়ে বলল, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই একটু দেরি হলো। একটা কাজ? কি কাজ আমাকে বলো না কেন? সব ঠিক আছে, ওটাই এমনি একটা কাজ। আখি কিছু বুঝতেই পারলো না। তার রাগ, কৌতূহল আর অবিশ্বাস সবই মিশে গেল। নিলয় চুপচাপ চলে গেল নিজের রুমে। আখি বসে রাগ নিয়েই ভাবলো, এই ছেলেটা কি করছে, কেন সব কিছু লুকিয়ে রাখছে। রাতের অন্ধকারে নিলয় জানাল যত গোপন, যত ধৈর্য, সবই তাকে এগিয়ে নেবে তার লক্ষ্যপথে। আর আখি তার রাগী চোখে ক্রমে কৌতূহল বিস্ময়ে জাগছে, কিন্তু সত্যটা যে এখনো জানতে পারলো না। রাত নেমেছে ঘরের দিকে। নিলয় নিজের রুমে প্রবেশ করলো। আলো নরম, চারপাশে শান্তি। মা ফোন দিলেন, চোখে মুখে উদ্বেগ। তোকে দেখে খুব দুঃখ হয়। তোর কষ্ট হচ্ছে না তো? এত কঠিন জীবন, এত কাজ। নিলয় হালকা হাসলো, মাথা নুইয়েই বলল, না মা, ভালো আছি আমি, চিন্তা করো না, সব কিছু ম্যানেজ করতে পারছি। তুই তো এত ভালো ছেলে, কেন সব কিছু একা সামলাচ্ছিস? আমি চাই না তুই কষ্ট করিস। মা, আমি বুঝি তোমার চিন্তা, কিন্তু আমি নিজের পথ নিজে বানাতে চাই, সব ঠিকভাবে হবে। মা কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। নিলয় স্থির মন ও ধৈর্য তাকে আশ্বস্ত করলো। নিলয় জানে যে ধৈর্য ও সাহস দেখাচ্ছে সেটাই তাকে সফলতার দিকে নিয়ে যাবে। রাতের নিস্তব্ধতায় নিলয় নিজের লক্ষ্য নিয়ে ভাবলো। মা নিশ্চিত থাকুক, যে কোনো পরিস্থিতিতেই হাল ছাড়বে না। রাত নেমেছে ঘরে। নিলয় নিজের রুমে চুপচাপ বসে আছে। ফাইলপত্র সব রাখা, অফিসের কাজ শেষ, কিন্তু মন এখনো অন্যদিকে ব্যস্ত। সে মনে মনে বলল, আখি, সে কি আমার মতো সাধারণ গরিব ছেলেকে কখনো পছন্দ করবে, নাকি সে সবার মতো শুধু ধনী, টাকা পয়সা সম্পন্ন মানুষকে ভালোবাসে? চুপচাপ ঘরের বাতাসে নিলয় নিজেকে ভাবতে লাগলো। তার রাগী, কঠিন এবং শক্তিশালী বস আখি কি কখনো তার প্রকৃত পরিচয় বুঝবে, নাকি সে সবকিছু ধনী বড়লোক হিসেবে দেখেই মুগ্ধ হবে? নিলয় জানে সত্যিকারের ভালোবাসা শুধু শক্তি আর অর্থে জন্মায় না। ধৈর্য, সততা, কর্মনিষ্ঠা, এই গুণগুলোই মানুষের হৃদয় প্রভাব ফেলে। কিন্তু আখি কি সেই চোখে দেখবে? না, সে শুধু বাহ্যিক ধনী ছেলেটার দিকে মনোযোগ দেবে। নিলয় শান্তি বজায় রেখে মাথা নুইয়ে মনে মনে বলল, ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে সব দেখাবে, সবকিছু সময়ের হাতে। রাতের নিস্তব্ধতায় নিলয় জানলো এই ভেতরের দ্বন্দ্বই তাকে আরো দৃঢ় করবে। আর আখি তার রাগ, অবহেলা ও কঠোরতার মধ্যেও একদিন হয়তো আসল নিলয়কে দেখতে শুরু করবে। পরের সকাল, ডাইনিং টেবিলে আখি বসে রাগে চোখ জ্বলে। নিলয় শান্তভাবে নিজের দিকে তাকিয়ে আছে। আখির মা শান্ত স্বরে বললেন, আখি, এক জায়গায় তোমাকে যেতে হবে। নিলয়ও তোমার সঙ্গে যাবে, ওকেও সঙ্গে নাও। আখি চেয়ারে চেপে বসে চেহারায় ওর ড্রেস দেখেছো মা? এত ফকির ছেলে আমার সঙ্গে গেলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আকি, এত রাগ অহংকার ভালো না। ও শুধু তোমার সঙ্গে যাবে, কোনো সমস্যা হবে না। তোমার রাগ দেখানোর প্রয়োজন নেই। কিন্তু মা, আমি চাই না, ওর সঙ্গে কোথাও যাব না। আখি, তুমি বড় হয়ে গেছো, এখন তুমি সবকিছুই বুঝবে। কখনো কখনো মানুষকে পরীক্ষা করার জন্য কিছু করতে হয়। নিলয়কে সঙ্গে নেওয়া তার জন্য প্রয়োজন। আখি চেয়ারে চেপে বসে চেহারায় রাগের আগুন।
আখির আগে চুপচাপ বসে রইল। ভেতরে দ্বন্দ্ব, রাগ আর অহংকার সব মিলেমিশে তার মন জ্বলে উঠল। নিলয়ের কথা তার মাথায় ঘুরছে, কিন্তু সে হাল ছাড়ছে না। নিলয় চুপচাপ বসে আছে, সব শুনছে। সে জানে আখির রাগই তার ধৈর্যের পরীক্ষার অংশ। একদিকে আখি রাগী বস, অন্যদিকে নিলয় ধৈর্যের প্রতীক। শপিং মল। আখি তার মায়ের জন্য বিভিন্ন জিনিস দেখছে। রাগের মধ্যে সে মনোযোগ দিয়ে শপিং করছে। নিলয় চুপচাপ পাশে দাঁড়িয়ে সব দেখছে। হঠাৎ নিলয়ের চোখে পড়ে একটি সুন্দর শাড়ি, নরম রেশমের কাপড়, সুন্দর রং, যা আখির জন্য উপযুক্ত মনে হলো। নিলয় শাড়িটা ধরে হালকা হাসি দিয়ে বলে, আগে এটা আপনাকে খুব মানাবে। ওসব শাড়ি আমি পরি না। কি করছো তুমি? নিলয় শান্তভাবে মাথা নুইয়ে মনে মনে বলে, আগে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই শাড়িটা তার জন্যই কতটা পারফেক্ট। নিলয় গোপনে শাড়িটা কিনে নিল। আখি কিছুই বুঝলো না। তার রাগ, অহংকার আর নিজের মনেই ডুবে রইল। নিলয় জানে এটি শুধু শাড়ি নয়, আখির প্রতি তার ছোট নজর কাড়া। একদিন আখি বুঝবে কেউ তার জন্য এতটা ভাবতে পারে। কিন্তু আজকের জন্য সব গোপন থাকবে। শপিং মলের এক কোণে আখি নিলয়কে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। হঠাৎ আখি চুপচাপ নিলয়কে বলল, তোমার জন্য কিছু ড্রেস কিনে দেই। নিলয় বিনম্রভাবে হেসে বলল, এসবের দরকার নেই। আমাদের বাড়িতে এমন ছোট লোকই ভাবে থাকা যায় না, আমাদের মান সম্মান নষ্ট হবে। আখি চুপচাপ থাকলো। জোর করে ড্রেসগুলো নিলয়কে দেখিয়ে কিনে দিল। নিলয় মনে মনে হাসলো। আমি কখনো ব্র্যান্ড ছাড়া কিছু পরি নাই, শুধু তোমাকে পরীক্ষা করতে এত নাটক। নিলয় জানে আখির রাগ, অহংকার আর কৌতূহল সবই তার পরীক্ষার অংশ। সে ধৈর্য ধরে সব মেনে চলেছে। আজকে শপিং শুধু একটা পরীক্ষা, যেখানে আখি ভাবছে সে নিলয়কে নিয়ন্ত্রণ করছে, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ নিলয়ের হাতে। শপিং এর পরে আখি একটার পর একটা ড্রেস নিলয়কে দেখাতে লাগলো। চোখে রাগ, মুখে কঠোরতা, কিন্তু ভেতরে কৌতূহল। ড্রেসগুলো ট্রায়াল দিয়ে দেখো ঠিক হবে কিনা। নিলয় মাথা নুইয়ে ট্রায়াল করতে শুরু করলো। নিলয় যখন ড্রেস পরলো, আখি চুপচাপ তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, এই ছেলেটাকে একদম বড়লোকের মতোই লাগছে। মুখে কিছু বলল না, শুধু চোখে কৌতূহল আর অবাক হওয়ার ছাপ। নিলয় জানে তার এই শান্ত এবং নিখুঁত আচরণ আখির রাগ ও অহংকারকে আরও জোরালো করে তুলেছে। কিন্তু সে নিজেকে প্রকাশ করছে না। এটি তার পরীক্ষা। কেমন করে আখি প্রতিক্রিয়া দেখায়, আর সে কতটা আগ্রহী। শপিং শেষ হয়ে তারা গাড়িতে চেপে বাড়ির পথে। শহরের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। নিলয় চুপচাপ বসে শাড়ির প্যাকেটটি হাতে নিয়ে বলল, আগে এটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে। আখি চোখে আগুন নিয়ে প্যাকেটটা ফিরিয়ে দিতে চাইল। তুমি কি ভাবছো আমি এটা পরবো? এসব পরি না আমি। নিলয় অদ্ভুত শান্ত। সে হালকা হাসলো, হাত আরো শক্তভাবে ধরে প্যাকেটটি আখির হাতে ঠেলল। আমি চাই আপনি এটা পরেন, বিশ্বাস করেন, সত্যি খুব সুন্দর লাগবে। আখির আগে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখে আগুন, ভেতরে অশান্তি, কিন্তু মুখে কিছু বলল না। নিলয় জানে এই ছোট জড়ি আখির পরীক্ষার অংশ। আজকের শাড়ি শুধু একটা উপহার নয়, এটা তার ধৈর্য এবং কৌশলের প্রতীক। রাতের খাবার টেবিলে সকলেই বসে। আখির বাবা আমিনুল সাহেব সেদিনের অফিসে নানা বিষয়ে আলোচনা করছেন। আখি, অফিসে কি আজকের কাজগুলো ঠিকভাবে হলো? নিলয় সব ঠিকঠাক দেখছে তো? আখি চুপচাপ বসে আছে, মুখে রাগ, চোখে আগুন। নিলয় শান্তভাবে চুপচাপ খাচ্ছে, কোনো কথা বলছে না। আখির মা নিঃশব্দে নিলয়কে খাওয়াচ্ছেন। এক টুকরো রুটি, একটু ভাত, রান্নার বিশেষ খাবার। নিলয় ভদ্রভাবে খাচ্ছে, কিন্তু তার চোখে ধৈর্য ও স্থিরতার ছাপ। কথক আখির মনে মনে বলে, এত আদর, এত যত্ন, কেন সব ওর জন্য? আখি ভেতরে বিরক্ত, চোখে আগুন, কিন্তু বাইরে কিছু প্রকাশ করছে না। নিলয় জানে এটি তার পরীক্ষা। আখির রাগ, অহংকার আর কৌতূহল। রাত নেমেছে। নিলয় রুমের দিকেই যাচ্ছিল। আখি তার পেছনে পা মিলিয়ে চলল। নিলয় হালকা হাসি দিয়ে ধীর স্বরে বলল, আখি এত সবসময় রেগে না থেকে একটু হাসবেন, সত্যিই সুন্দর লাগবে। তোমার কথা আমি শুনবো না। আখি রুমে ঢুকলো, দরজা বন্ধ করে চুপচাপ আয়নার সামনে দাঁড়ালো। ভেতরে নিজের রাগ, অহংকার আর কৌতূহল মিশে আছে। আখির ভেতরের ভাবনা, হয়তো নীলা ঠিক বলছে, হাসলে ভালো লাগে, কিন্তু কি আর করার, এত রাগ, এত অহংকার সব মিশে যাচ্ছে।
আখি ধীরে ধীরে মুখে হালকা হাসি দেখানোর চেষ্টা করলো। আয়নাতে নিজেকে দেখে সে বুঝলো সত্যিই হালকা হাসি বেশ মানায়, কিন্তু বাইরে কেউ কিছু বুঝতে পারলো না। নিলয় জানলো আখি ধীরে ধীরে তার কথায় মন দিতে শুরু করেছে। এটি ধৈর্য আর কৌশলের পরীক্ষা। তার সামনের দিনগুলো আরও মজার, রাগের ও কৌতূহলের সঙ্গে ভরা হবে। সকাল, অফিসে যাওয়ার সময় আখি সিঁড়ি দিয়ে নেমে এলো, চোখে আগুন, কিন্তু আজ তার গায়ে নিলয়ের দেওয়া শাড়ি, রং, কাপড় সবই নিখুঁত। আজ হঠাৎ শাড়ি পরলি আখি? আখি চোখে লজ্জা আর গোপন খুশি, মুখে কণ্ঠ শক্ত করে বলল, এমনি ইচ্ছে হলো মা। নিলয় কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, তার চোখে শুধু প্রশংসার ভেতরের হাসি। নিলয় মনে মনেই বলল, আজ সত্যি সুন্দর লাগছে আকি, শাড়িটা ঠিক যেমন আমি ভেবেছিলাম। নিলয় জানে এখন থেকে প্রতিদিনের এই ছোট্ট মুহূর্তেই আখির রাগ, অহংকার ও কৌতূহলকে আরও জোরালো করবে, আর ধৈর্য ধরে সে ক্রমে আখির মন জয় করবে। সকাল, সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে, আলো উজ্জ্বল ঘরের মধ্যে হালকা হাসি আর কথা চলছেই। নিলয় চলো, আমার সঙ্গে যাবে অফিসে। সকলেই অবাক হয়ে তাকালো। নিলয় চুপচাপ, আর আখির মা ও বাবা কিছুটা বিস্মিত। এত অবাক হওয়ার কিছু নেই, আমরা এক জায়গা যাচ্ছি তাই বললাম, না হলে আমার ইচ্ছে নেই এরকম ছোট লোকদের সাথে নেওয়ার। নিলয় শান্তভাবে মাথা নুইয়ে হালকা হাসলো, মনে মনে ভাবলো আখি রাগী, অহংকারী, কিন্তু ধীরে ধীরে তার ভেতরে কৌতূহল প্রকাশ করছে। সকালটা এই ছোট্ট সিদ্ধান্তের মধ্যেও আখি এবং নিলয়ের মধ্যে এক নতুন দ্বন্দ্ব, কৌতূহল আর মনোযোগের সূচনা হলো। অফিসের পথের প্রতিটি মুহূর্তে এখন নতুন পরীক্ষার মতো অফিসে পৌঁছেছে। আখি ব্যস্ত হয়ে অফিসের কাজ শুরু করেছে, নিলয়ও তার কাজ করছে। হঠাৎ নিলয়ের ফোন বাজলো, কলার আইডি দেখলো বাবা। নিলয় চুপচাপ ডেস্কে থেকে একটু দূরে গিয়ে ফোন ধরলো। হ্যাঁ বাবা, কেমন আছো? নিলয়, তুমি আজ অফিসে এসো, কয়েকটি গুরুত্বপূর্ণ বিজনেস আপডেট দিতে চাচ্ছি। ঠিক আছে বাবা, তুমি ফোনে সবটা বলো, আমি আড়ালে গিয়ে সব শুনছি। নিলয় অফিসের একপাশে গিয়ে দাঁড়ালো। কম্পিউটার স্ক্রিনের আলো মুখে পড়েছে, বাবা ওর সঙ্গে বিজনেস বিষয়ক তথ্য শেয়ার করছে। নিলয় নিখুঁত মনোযোগ দিয়েই শুনছে, প্রশ্ন করছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিলয় করছে। আখি চুপচাপ নিজের কাজ করছে, কিছু বুঝতে পারছে না। নিলয় জানে এই ধৈর্য, চতুরতা আর দক্ষতার পরীক্ষা, তার বাস্তব পরিচয় লুকিয়ে রাখার অংশ। নিলয় মনে মনে বলল, সবকিছু পরিকল্পনার মতো হচ্ছে, ধৈর্য ধরে ধীরে ধীরে এভাবে আখিকে বোঝাবো, কেউ কখনো আমার সত্যিকারের পরিচয় জানতে পারবে না। অবশ্যই নিলয় ব্যস্ত হয়ে কাজ করছে। হঠাৎ আখি তাকে ডাকে, চোখে আগুন, মুখে কণ্ঠ তীক্ষ্ণ। নিলয়, অফিস টাইমে ফোনে এত কথা কিসের? কাজে মন দাও। সরি ম্যাম, বুঝেছি, এখন থেকে কাজে মন দেব। নিলয় সরি বলে আবারও ডেস্কের দিকে ফিরে গেল। সে জানে এটি শুধু আঁখের রাগ ও অহংকারের প্রতিফলন, কাজের প্রতি তার মনোযোগ ধরে রাখা, ধৈর্য ধরে পরীক্ষার অংশ। আঁখি চুপচাপ ফিরে গিয়ে নিজের কাজ শুরু করলো, চোখে আগুন কিন্তু ভিতরে কৌতূহল লুকিয়ে আছে। কেমন করে নিলয় সবকিছু ঠিকভাবে সামলাচ্ছে, এটাই তার মনোযোগ আকর্ষণ করছে। অফিসে নিলয় নিজের কাজ করছে, হঠাৎ একটি রিপোর্ট ভুল হয়ে গেল। আঁখি তা দেখলো, চোখে আগুন, মুখে রাগ। সে চুপচাপ থাকলো না। আঁখি উচ্চস্বরে অফিসের সবাইকে লক্ষ্য করেই বলে, নিলয়, তুমি কি করছো? এই রকম কাজ আমি কখনো সহ্য করব না। সবার চোখ এখন নিলয়ের দিকে। সহকর্মীরা স্তম্ভিত, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আঁখি চোখে তীক্ষ্ণতা, গলা কঠোরতা এনে বলে, দেখেছো আমি কি বলেছি? কাজের মধ্যে ধৈর্য, মনোযোগ আর নিখুঁত তা দরকার। তুমি কি তা বুঝতে পারছো না? নিলয় শান্ত, সে জানে এটি আঁখির রাগ ও অহংকারের পরীক্ষা। বাইরে থেকে অপমানিত হলেও ভেতরে সে নিজের প্রকৃত দক্ষতা, ধৈর্য এবং পরিকল্পনা অনুযায়ী সব ঠিক করে ফেলবে। আজ ভুল হলো, কিন্তু এটা কোনো সমস্যা নয়, ধৈর্য ধরে সব ঠিক করা যায়। নিলয় চুপচাপ নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ভুল ঠিক করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই রিপোর্ট ঠিক হয়ে গেল। এত তাড়াতাড়ি কীভাবে করতে পারলে তুমি? চেষ্টা করছি, এর বাইরে কিছু না। সবার চোখ নিলয়ের দিকে, কেউ কেউ হতবাক হয়ে তাকাচ্ছে। আঁখি মনে মনে বলল, সাধারণ পিয়ন হয়ে এত বড় কাজ কিভাবে করলো? এভাবে ধৈর্য আর ক্ষমতা একসাথে। নিলয় জানে এটি আঁখির পরীক্ষা। ধৈর্য, পরিকল্পনা, দক্ষতা সবকিছু নিয়ন্ত্রণে রাখলেই নিজের আসল পরিচয় লুকিয়ে রাখা সম্ভব। অফিসের কাজ শেষ, সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে। নিলয় আঁখির দিকে তাকিয়ে বলল, ম্যাডাম চলো না, কোথাও ঘুরে আসি। তোমার মতো কারোর সাথে ঘুরলে আমার মান সম্মান থাকবে না।
সবাই মানুষ, টাকা দিয়ে নয় মন দিয়ে দেখুন, সবই ভালো লাগবে। আঁখি ভেতরে কিছুটা অপ্রস্তুত, রাগ আর অহংকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। মুখে কিছু বলছে না, কিন্তু নিলয়ের কথায় মনের কোণে একটা অদ্ভুত কৌতূহল জাগছে। ধৈর্য ধরে ধীরে ধীরে আঁখির মান অভিমানের মধ্যেও ছোট ছোট ভাঙন আনা সম্ভব। আজকের দিনেও তার পরীক্ষার অংশ। সন্ধ্যার আলো ধীরে ধীরে শহরের রাস্তায় ছড়িয়ে পড়ল। নিলয় আর আঁখি বাইরে বেরোলেন। নিলয় ছোট্ট চপাটি দোকানের সামনে দাঁড়ালো। আঁখি, চলুন এখানে ফুচকা খাই। তোমার মতো কারোর সাথে ফুচকা খেলে আমার মান সম্মান নষ্ট হবে। আমি রাস্তার খাবার খাই না। খেয়ে দেখুন, ভালো না লাগলে আর কখনো বলবো না। আঁখি চুপচাপ দাঁড়ালো। হালকার আগে ভেতরে দ্বন্দ্ব ফুচকা খেতে শুরু করলো। এক কামড়েই মনে হলো স্বাদ একদম আলাদা। মুখে কিছু বলল না, কিন্তু ভেতরে ভালো লাগা ধরে রাখতে পারলো না। দেখেছেন, টাকা দিয়ে সুখ আসে নাকি? প্রকৃত সুখ মন দিয়ে, অনুভূতি দিয়ে আসে। আঁখি ধীরে ধীরে বুঝতে লাগলো সত্যি ছোট ছোট মুহূর্তেই আনন্দ আছে। রাগ, অহংকার, মান, অভিমান সব মিলিয়ে ক্রমে নরম হচ্ছে তার মন। নিলয় জানলো ধৈর্য আর ছোট ছোট কৌশলে আঁখির মন জয় করা সম্ভব। নিলয় মনে মনে বলল, এভাবে ধাপে ধাপে ছোট ছোট মুহূর্তে আনন্দ, প্রকৃত অনুভূতি দিয়ে আঁখিকে আমি ধীরে ধীরে কাছে আনবো। নিলয় আর আঁখি সন্ধ্যার পরও শহরের রাস্তায় ঘুরছে। রঙিন আলো, মানুষের ভিড়, হালকা কোলাহল সবই নতুন অভিজ্ঞতা। ছোট ছোট দোকান থেকে খাবার কিনে তারা রাস্তার পাশে বসে খাচ্ছে। আঁখি মুখে কিছু বলছে না, কিন্তু চোখে লুকানো হাসি স্পষ্ট। আঁখি মনে মনে ভাবলো, হে তো স্বাভাবিক, এত আনন্দ, ছোট ছোট মুহূর্ত, এত খুশি হতে পারি। নিলয় আঁখির দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছে। তার চোখে প্রশংসা, হাসি আর গোপন আনন্দ। আঁখি আজ সত্যি সুন্দর লাগছে। রাগ, অহংকার সব মিলিয়ে আজ সে প্রকৃতভাবে খুশি। রাত গভীর হচ্ছে, কিন্তু আঁখির ভেতরে এক অদ্ভুত আনন্দ ও নরম ভাব জন্মাচ্ছে। নিলয় জানে ধৈর্য, ভালোবাসা এবং ছোট ছোট আনন্দ দিয়ে ধীরে ধীরে আঁখির মন জয় করা সম্ভব। সন্ধ্যার আনন্দের মাঝেই হঠাৎ আকাশে মেঘ জমলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। আঁখি চুপচাপ দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু হঠাৎ করে পুরো শরীর ভিজে গেল। তার শাড়ি শরীরে লেগে গিয়ে লজ্জা পেতে শুরু করলো। আঁখি মনে মনে লজ্জা আর রাগ মিশিয়ে, এ কি, এত লজ্জা? নিলয় দ্রুত তার পাশে এসে দাঁড়ালো। হালকা ধীর স্বরে, চোখ উদ্বেগ। আগে দাঁড়ান, বুঝছেন? নিলয় নিজের শার্ট খুলে আঁখির শরীর ঢেকে দিল। আঁখি প্রথমে চুপচাপ, লজ্জা ও স্থূলের মধ্যেই আঁখি মনে মনে রাগ ও লজ্জা মিশিয়ে বলে, এই ছেলেটা এত সহজে আমাকে সাহায্য করছে। নিলয় হালকা হাসি দিয়ে, চোখে আন্তরিকতা। এভাবে সবাইকে রক্ষা করা উচিত নাকি? ভয় পাওয়ার কিছু নেই। আঁখি ধীরে ধীরে বুঝতে লাগলো নিলয় শুধু ধৈর্যশীল নয়, সতর্ক এবং তার জন্য সবসময় আছে। ভিতরে তার রাগ আর অহংকার মিশে ভেতরের কৌতূহল ও অপ্রস্তুত আনন্দ জন্মাচ্ছে। বৃষ্টি থেমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ জোরে বজ্রপাত হলো। আকাশ কেঁপে উঠল, বিদ্যুতের ঝলক চারপাশে আলোর খেলা খেলতে লাগলো। আঁখি হঠাৎ ভয় পেয়ে নিলয়কে জড়িয়ে ধরল। দুইজনের শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। নিলয় মৃদু শান্ত কণ্ঠে হালকা উত্তেজনা অনুভব করে, আঁখি সব ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আঁখির চোখে রাগ আর লজ্জার মিশ্রণ, তবে ভেতরে সে অজান্তেই নরম হচ্ছে। নিলয়ের ঘনিষ্ঠ উপস্থিতি, শরীরের সংস্পর্শ সবই এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে। নিলয় মনে মনে বলে, এই ছোট ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে আঁখিকে আমার কাছে টেনে আনছে। সে যা অনুভব করছে আমি বুঝতে পারছি। বিদ্যুতের ঝলক আর বৃষ্টির ফোঁটা সবই যেন দুজনের মধ্যে এক অদ্ভুত আবেগের ধারা তৈরি করেছে। আঁখি রাগ দেখাচ্ছে, কিন্তু তার হৃদয় হঠাৎ নরম হয়ে উঠেছে। বৃষ্টি থেমে যাওয়ার পরেই নিলয় ও আঁখি বাড়ি ফেরে। রাস্তা ভিজে, হেঁটে আসার রেশ এখনো শরীরে আছে। আখি, তুই কেমন করে ভিজলি? বৃষ্টিতে। এটি বলে আঁখি চলে গেল রুমে। তার ধাপে ধাপে ধীরে ধীরে শান্তি, রাগের বদলে নরম ভাব ফুটে উঠল। আঁখির মা মনে মনে বলে, আজ আমার মেয়ে রেগে নেই, আজ সে নরম হয়ে কথা বলছে। সত্যি আজ তার ভিতরের কৌতূহল ও আনন্দ প্রকাশ পাচ্ছে। নিলয় বুঝতে পারছে ছোট ছোট মুহূর্তগুলো ধীরে ধীরে আঁখির মন পরিবর্তন করছে। তার রাগ অহংকার ক্রমে নরম হয়ে আসছে। রুমে ফিরে এসে নিলয় নিজের ল্যাপটপ খুলে হঠাৎ ফোন বাজলো। পিএ, হ্যালো, সব ঠিক আছে তো? স্যার, আজকের সব মিটিং আপডেট, ক্লায়েন্টদের রিপোর্ট আপডেট পাঠানো হলো। কিছু নতুন ডেলিকেট দরকার হতে পারে।
দেখ, আমি কিছুদিন বাইরে থাকবো, তবে সব গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করব। আর যা হয়েছে তার বাইরে আর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। প্রয়োজন হলে আমাকে ফোন দিও। নিলয় ধীরে ধীরে সব আপডেট নিল, কাজের পরিকল্পনা সাজালো, বিয়ের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সংরক্ষণ করলো। নিলয় মনে মনে বলল, ছদ্মবেশে থাকার সময়ও সবকিছু নিখুঁত রাখতে হবে। আগে কিছু বুঝবে না, আর আমি আমার পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে সব সাজাতে পারবো। আখি ফ্রেশ হয়ে এসে আয়নার দিকে দাঁড়ালো। তার চোখ নিজের প্রতিবিম্বে আটকে গেল। আখি মনে মনে ভাবল, নিলয়কে জড়িয়ে ধরার কথা ভাবছি। এই ছোট লোকটাকে নিয়ে আমি কেন এত ভাবছি? আখি নিজেকে সতর্ক করে মুখে লজ্জা। হাই রে, ছোট লোকটাকে নিয়ে এত ভাবছি কেন আমি? রাগ, অহংকার, লজ্জা সব মিলিয়ে আখি ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হচ্ছে। নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সে নিজেই অপ্রস্তুত। আখি মনে মনে বলে, আমি তো একজন বড় ব্যবসায়ীর মেয়ে, এই ছোট লোকটাকে নিয়ে এতটা ভাবতে পারি না, কিন্তু মন অন্য কিছু বলে। নিলয় এখনো তার প্রকৃত পরিচয় লুকিয়ে রেখেছে। আখির এই অদ্ভুত দ্বন্দ্বই ধীরে ধীরে তার মন জয় করার পথে এক বড় ধাপ। রাতে হঠাৎ নিলয়ের ফোনে কল এলো। ওপাশে তার বাবার কণ্ঠ ভারী আর চিন্তায় ভরা। নিলয়, তোর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারের কাছে নিয়েছি, তবে তুই না আসলে মায়ের মন শান্ত হবে না। এই খবর শুনে নিলয়ের বুকে ধক করে উঠল, তার চোখে উদ্বেগ ছাপিয়ে গেল। আমি কালে চলে আসছি বাবা, মাকে কিছু হতে দেব না। সকালে নিলয় ডাইনিং টেবিলে সবাইকে জানালো, আন্টি, আঙ্কেল, আমার মা অসুস্থ, আমাকে কিছুদিনের জন্য বাড়ি যেতে হবে। আখি কফি খেতে খেতেই শুনলো কথা। তার মুখে তেমন কোনো প্রতিক্রিয়া নেই, তবে চোখে এক মুহূর্তের জন্য চিন্তার ছায়া পড়লো, যা সে লুকাতে চেষ্টা করলো। অবশ্যই যাও বাবা, মায়ের দোয়া সব সময় তোমার সাথে আছে। যত তাড়াতাড়ি যাও তত ভালো, এখানে থাকার দরকার নেই। নিলয় শুধু হালকা হাসলো, কিছু না বলে উঠে গেল। কিন্তু আখির ভেতরে অদ্ভুত একটা কৌতূহল তৈরি হলো, সে কেন এতটা অস্বস্তি বোধ করছে। নিলয় ব্যাগ গুছিয়ে বাড়ি চলে এলো। মাকে দেখে বুকটা হালকা হলেও কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। নিলয়ের মা বিছানায় শুয়ে ধীরে ধীরে বলল, বাবা, আর কতদিন এই ছদ্মবেশ ধরে থাকবে? আমাদের সব আছে, নাম আছে, টাকা পয়সা আছে। তুই যদি আখিকে বিয়ে না করিস, অন্য কাউকে করিস, তবুও বাড়ি ফিরে আয়। আমি চাই না তুই কষ্ট করিস। নিলয় মায়ের হাত ধরে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর হালকা হাসি দিয়ে বলল, মা, সব পেয়ে গেলে জীবনটা অর্থহীন হয়ে যায়। আমি দেখতে চাই আকে সত্যি আমাকে একজন মানুষ হিসেবে চেনে কিনা। আমি গরিব ছেলের মতো সামনে দাঁড়াই, আর যদি ও সত্যি ভালোবাসে তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। মা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু বাবা, টাকা পয়সা লুকিয়ে রাখলেও তো তুই একই মানুষ। তোর ভেতরের বড়লোক ছেলেটা কেউ না জানলেই কি মেয়ে তোকে পছন্দ করবে? নিলয় একদম শান্ত স্বরে উত্তর দিল, দেখো মা, গরিব ছেলেকে তো সবাই ভালোবাসে না, বেশিরভাগ সময় তারা অবহেলা করে। আগে যদি এই অবস্থায় আমাকে মেনে নেয় তবে আমি নিশ্চিত হব যে ওর ভালোবাসা সত্যিকারের। যদি না পারে তবে হয়তো ভাগ্যে নেই। মা চোখের কোণে জল মুছে বলল, তুই ঠিকই বলিস, কিন্তু আমি শুধু চাই তুই সুখে থাক। নিলয় হেসে মায়ের কপালে হাত রেখে বলল, চিন্তা করো না মা, সব কিছু ঠিক হবে। আগে দেখি আকি পরীক্ষায় পাস করে কিনা, তারপর সিদ্ধান্ত নেব। নিলয় মায়ের পাশে বসে রইল অনেকক্ষণ। মায়ের কপালে হাত রাখতেই মা যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন। চোখে মুখে এক ধরনের প্রশান্তি নেমে এলো। মা ধীরে ধীরে উঠে বসে বলল, তুই পাশে আসতেই মনে হচ্ছে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি রে। তুই না থাকলে আমার বুকটা কত ফাঁকা লাগে জানিস? নিলয় মায়ের হাত চেপে ধরে হেসে উত্তর দিল, আমি তো আছি মা, সব সময় তোমার জন্যই তো সব লড়াই করি। মা আর এক মুহূর্তও দেরি করলো না, বলল, আয়, আমি তোকে খাওয়াবো। অনেক দিন তোকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারিনি। বলতে বলতেই মা রান্নাঘরে ঢুকে গেলেন। বয়স হলেও নিজের হাতে নানা রকম পদ রান্না শুরু করলেন। গরম ভাত, দেশি মুরগির ঝোল, পাট শাক ভাজি, ডাল, ইলিশ মাছ ভাজা, যেন উৎসবের আয়োজন। রান্নার গন্ধে বাড়ি ভরে উঠল। নিলয় অবাক হয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, এত কিছু করতে হবে না মা, আমি তো সাদা সিধেই খেয়ে নেই। মা হেসে উত্তর দিলেন, ছেলের জন্য আর কতটুকু করলাম? তুই যখন পাশে থাকিস তখনই আমার মনে হয় বেঁচে আছি। খাওয়ার সময় মা বারবার ছেলেকে বাড়তি ভাত মাছ তুলে দিচ্ছিলেন। নিলয় মায়ের দিকে তাকিয়ে হেসে বলল, মা, তুমি না থাকলে আমি আসলেই কিছু না।
মা চোখ মুছে ফিসফিস করে বললেন, তুই থাকলেই আমার পৃথিবী। খাওয়া শেষে নিলয় বুঝলো মায়ের সুখের সবচেয়ে বড় উৎস হলো সে নিজেই। আর সেই মুহূর্তে মনে মনে আখির কথাও ভেসে উঠল। ও কি কখনো নিলয়ের আসল পরিচয় না জেনে এইভাবে পাশে দাঁড়াতে পারবে? রাত অনেকটা গড়িয়েছে। শান্ত নির্জন পরিবেশে চারিদিক জুড়ে কেবল ঝিঝি পোকার ডাক। নিলয় মায়ের ঘর থেকে বের হয়ে নিজের ঘরে এসে শুতে গেল। দিনের ক্লান্তি শরীরকে ভারী করে রেখেছে, কিন্তু মাথার ভেতর বারবার ভেসে উঠছে আখির মুখ, সেই রাগী চোখ, ঠোঁট চেপে ধরা অবাধ্য ভাব যেন নিলয়ের মনকে বারবার টেনে নিচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ। মা ধীরে ধীরে ঘরে ঢুকলেন, হাতে গরম দুধের গ্লাস। নিলয়ের খাটের পাশে বসে হেসে বললেন, খা বাবা, দুধটা খেয়ে নিস। সারাদিন তোকে এত ব্যস্ত থাকতে দেখি, নিজের খেয়ালই রাখিস না। নিলয় গ্লাস হাতে নিয়ে বলল, তুমি তো আছো মা আমার খেয়াল রাখার জন্য। মা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, একটা কথা জিজ্ঞেস করব? নিলয় অবাক হয়ে মায়ের দিকে তাকালো। কি কথা মা? যে মেয়েকে তোকে ছদ্মবেশে গিয়ে দেখতে হলো, সেই আখি দেখতে কেমন রে? নিলয় প্রথমে একটু চুপ করে রইল, তারপর হেসে উত্তর দিল, খুব সুন্দরী মা, চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা আছে, কিন্তু রাগও অনেক বেশি। সামান্য কিছু হলেই আগুনের মতো জ্বলে ওঠে। মা মৃদু হেসে বললেন, আহা, তাহলে তোর পছন্দ হয়েছে। তা না হলে তোকে এতদিন ধরে আমি একটাও মেয়ের প্রশংসা করতে শুনিনি। নিলয় হেসে মাথা নিচু করে ফেলল, ঠোঁটের কোণে লাজুক হাসি খেলে গেল। পছন্দ হয়েছে কিনা জানি না মা, তবে ওকে দেখলেই মনে হয় ভিতরে অনেক ভালোবাসা লুকিয়ে আছে, শুধু রাগের আড়ালে তা ঢেকে রাখে। মা মৃদু দীর্ঘশ্বাস ফেলেই বললেন, রাগী মানুষরা আসলে ভিতরে খুব নরম হয় রে। শুধু সময় আর সঠিক মানুষ চাই তাদের মনটা বোঝার জন্য। আমি জানি তুই সেটা পারবি। নিলয় লজ্জায় হাসলো, চোখে মুখে মায়াবী কোমলতা ছড়িয়ে পড়ল। জানি না মা, কিন্তু চেষ্টাটা করছি। মা তার মাথায় আলতো চুমু দিয়ে উঠে দাঁড়ালেন। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। তুই যাকে ভালোবাসিস, আল্লাহ যেন তাকে তোর কাছে টেনে আনে। নিলয় মায়ের কথায় ভেতর ভেতরে অন্যরকম শক্তি পেল। খাটে শুয়ে চোখ বন্ধ করতেই আবারও ভেসে উঠল আখির ভেজা শাড়ি, বৃষ্টিতে কাঁপতে থাকা লজ্জিত মুখ, আর সেই বিদ্যুৎ চমকানোর মুহূর্তে বুকের সাথে জড়িয়ে ধরা। হৃদয়ে এক অদ্ভুত কাঁপন বয়ে গেল। এটা কি ভালোবাসা না কেবলই টান? রাত তখন গভীর, চারপাশে গ্রামীণ নীরবতা, দূরে কেবল ব্যাঙের ডাক আর বাতাসে দুলতে থাকা নারকেল পাতার শব্দ। নিলয় বিছানায় হেলান দিয়ে বসে আছে, মায়ের সাথে হাসি ঠাট্টা করে মনটা আজ হালকা হয়েছিল। কিন্তু মায়ের বের হওয়ার পর আবারও আঁখির ছবি ভেসে উঠেছে চোখের সামনে। ঠিক তখন দরজার বাইরে হালকা কাশির শব্দ হলো। নিলয় দরজা খুলতেই অবাক হয়ে দেখলো তার বাবা, হাতে একটা টর্চ লাইট, মুখে মৃদু হাসি। কিরে, কেমন চলছে ছদ্মবেশের নাটক? বাবা মজার সুরেই বললেন। নিলয় হেসে উত্তর দিল, একদম এনজয় করছি বাবা। আঙ্কেল আন্টি মানে আমিনুল সাহেব আর তার স্ত্রী আমাকে এতটা আদর করেছে যে মাঝে মাঝে নিজের আসল পরিচয় মনে করলে অবাক হয়ে। বাবা বিছানায় বসে গেলেন, চোখ টিপে দুষ্টুমি করেই বললেন, আর আখি কেমন লাগছে তাকে? নিলয় একটু অস্বস্তি বোধ করলো, কানে যেন গরম হাওয়া লাগলো। লজ্জায় মাথা নিচু করে বলল, আঁকি খুব রাগী বাবা, ছোটখাটো কোনো ব্যাপারেই রাগে অগ্নিমূর্তি হয়ে ওঠে। আমি তো ভাবছি আমার মতো একজন গরিব পিয়নকে সে কি কখনো পছন্দ করবে? বাবা মৃদু হেসে বললেন, ওরে পাগল, ভালোবাসা কখনো টাকার উপর দাঁড়িয়ে থাকে না। তুই তোকে যেমন দেখাচ্ছিস, আসলে তুই তেমন না। তোর ভেতরে আসল শক্তি যদি ও একদিন চিনতে পারে, তাহলে আর তোকে এভাবে ছোট লোক ভাববে না। নিলয় গভীর নিঃশ্বাস ফেলল। কিন্তু বাবা, যদি কখনো না পারে চিনতে, যদি সবকিছু ভেঙে যায়? বাবা কাঁধে হাত রেখেই বললেন, চেষ্টা না করলে জানবি কি হবে। তুই শুধু সত্যিকারের মানুষটা ওর সামনে তুলে ধর, বাকি সিদ্ধান্ত ভাগ্যের হাতে ছেড়ে দে। নিলয় হেসে মাথা নেড়ে সম্মতি জানালো, তবু ভেতরে ভেতরে এক অদ্ভুত টান আর দ্বন্দ্ব অনুভব করলো। বাবা মজা করে আবারও বললেন, তবে শোন, রাগী মেয়ে মানে ভেতরে অনেক নরম মন, শুধু বাইরের খোলস ভাঙার মতো সাহসী কাউকে খোঁজে। মনে হয় তুই সেটা পারবি। দেখি বাবা, পরীক্ষা তো আর ছোট না, গরিব পিয়নকে মেনে নেওয়া সবার কাছে সহজ না। বাবা উঠে দাঁড়ালেন, যাওয়ার আগে মৃদু সুরেই বললেন, তুই শুধু মন থেকে চেষ্টা কর, বাকিটা আল্লাহর হাতে। আমি আর তোর মা সবসময় তোর পাশে আছি। দরজা বন্ধ হওয়ার পর নিলয় বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে আখির ভেজা শাড়ি, সেই বিদ্যুতের আলোয় ভীত চোখে বুকের সাথে লেপ্টে থাকা
হৃদয় কেঁপে উঠল। ও আমাকে কখনো পছন্দ করবে না নাকি করবে? সকালটা ছিল একেবারে অন্যরকম। ডাইনিং টেবিলে সাজানো নানা রকম খাবার, পরোটা, সবজি, ডিম, দুধ, সবাই আসন গ্রহণ করেছে, শুধু নিলয় ছাড়া। আখির মা চারপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেই বললেন, ছেলেটা তো 2 দিন হলো বাড়ি গেছে, এখনো ফিরল না। কেমন আছে কে জানে। এই কথা শুনেই আখির মুখ গরম হয়ে উঠল। কাঁটা চামচটা টেবিলে টং করে আঘাত করে বলল, এত মায়া যদি লাগে তাহলে গিয়ে দেখে আসো না। হ্যাঁ, আমি তো ওর খোঁজ খবর রাখার দায়িত্ব নিইনি। কথাটা বলে সে বিরক্ত মুখে দুধের গ্লাসটা এক চুমুকে শেষ করলো। আমিনুল সাহেব ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। আখির মা মৃদু হেসেই উত্তর দিলেন, রাগ তোকে মানায় না মা। ছেলেটা ভালো, ভদ্র, তোকে সাহায্যই তো করেছে অফিসে, একটু মায়া করলে ক্ষতি কি। আখি চোখ রাঙিয়ে বলল, মা, তুমি কি বুঝো না? আমি কারো দয়া চাই না। আর ওই ছেলেটার জন্য তোমাদের এত ভাবা দেখে সত্যি বিরক্ত লাগছে। কথাগুলো বললেও বুকের ভেতরে হঠাৎ অজানা এক শূন্যতা টের পেল সে। গলায় আটকে গেল কষ্টের দলা। মনে মনে বলল, নিলয়, নিলয় কেন এখন আসছে না? কোথায় গেল? কেমন আছে? কিন্তু নিজের মুখে তা প্রকাশ করলো না। দ্রুত চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। আমি অফিসে যাচ্ছি, অনেক কাজ আছে। বলেই গাড়ির চাবি হাতে নিয়ে রাগের ভান করে বেরিয়ে গেল। কিন্তু গাড়ি চালাতে চালাতেই এক অদ্ভুত অস্থিরতা আঁখিকে গ্রাস করলো। মনে হচ্ছিল কানে যেন নিলয়ের হাসির শব্দ বাজছে, চোখের সামনে ভেসে উঠছে তার দুষ্টু কিন্তু মায়াবী চোখজোড়া। আমি কেন ওকে মিস করছি? ছোট লোকটাকে নিয়ে ভাবছি কেন? সে বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো, কিন্তু মনটাকে বোঝাতে পারল না একবারে। অফিসে প্রবেশ করেই আঁখি স্বাভাবিক মতো করা ভঙ্গিতে বসে পড়ল তার কেবিনে। সেক্রেটারি এসে মিটিং ফাইল এগিয়ে দিল। নতুন প্রজেক্টের ডকুমেন্টও সাজানো হলো। আঁখি ফাইল খুলল ঠিকই, কিন্তু এক পৃষ্ঠা পড়ার পরেই মাথা ভার হয়ে গেল। অক্ষরগুলো যেন ভেসে ভেসে যাচ্ছে চোখের সামনে। কলম নিতে নিলেও সই করার বদলে অসাবধানতায় টেবিলে টক করে শব্দ করে ফেলে দিল। সে গভীর শ্বাস ফেলল। মনে মনে বিরক্ত হয়ে বলল, কি হচ্ছে আমার? এত কাজ, অথচ মাথায় বারবার ওই বোকা ছেলেটার মুখ কেন ঘুরছে? বাইরে থেকে একজন স্টাফ এসে বলল, ম্যাডাম, এই রিপোর্টে আপনার সিগনেচার দরকার। আখি চোখ রাঙিয়ে কাগজটা টেনে নিল, কিন্তু সই করার বদলে খেয়াল করলো নিলয় সব সময় কিভাবে নির্ভুলভাবে এইসব কাজ গুছিয়ে রাখতো। সঙ্গে সঙ্গেই বুকটা কেমন খালি লাগলো। অন্য স্টাফরা খেয়াল করলো আজ ম্যাডামের মেজাজ কিছুটা অদ্ভুত পরিবর্তন এসেছে। তিনি বারবার চেয়ার থেকে উঠে জানালার দিকে যাচ্ছেন, আবার ফিরে এসে বসছেন। মনের ভেতরে অস্বস্তির ঝড়। ও এখন কি করছে? ভালো আছে তো? 2 দিন হলো দেখাই পেলাম না। কেন জানি বুকের ভেতরটা অস্থির হয়ে যাচ্ছে। সে বিরক্ত মুখে ফাইল বন্ধ করে চেয়ারে হেলান দিল, তারপর ফিসফিস করে বলল, ছেলেটাকে আমি এত মিস করছি কেন? কিন্তু এক মুহূর্তে চোখে আগুন জ্বলে উঠল। না না, আমি পাগল হচ্ছি নাকি? ওর মতো একজন ছোট লোককে মিস করার কোনো কারণই নেই। এমন বললেও মনের ভেতরে কাঁপন কিছুতেই থামল না। আখি দুপুরে কফির কাপ হাতে কেবিনে বসে ফোনটা বারবার হাতের মুঠোয় নিল। অনেক ভেবেচিন্তে একদম ছোট করে মেসেজ একটা টাইপ করলো, আজ অফিসে না আসলে চাকরি থেকে বের করে দেব। সেন্ড বাটনে চাপতেই বুকের ভেতর হালকা কাঁপন বয়ে গেল, যেন নিজের অজান্তেই সে খোঁজ নিল নিলয়ের। কিন্তু বাইরে থেকে যেন কঠিন রাগী বসই রয়ে গেল। ওদিকে নিলয় ফোন হাতে নিয়ে বার্তাটা পড়তে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলো, চাকরি থেকে বের করবে? আরে এই কোম্পানি কেনার ক্ষমতা আছে আমার, কিন্তু আমি কেন এত অপমান মেনে এখানে কাজ করছি? শুধু তোমার জন্য। তোমাকে বুঝতে, তোমার ভেতরের আসল মানুষটাকে জানতেই আমার এই ছদ্মবেশ। নিলয় ফোনটা টেবিলে রেখে গভীর শ্বাস ফেললো। তার চোখে ভেসে উঠল আখির মুখ, রাগে গরম, অথচ ভেতরে কোথাও লুকানো এক অজানা টান। মনে মনে বলল, তুমি বুঝতে পারছো না কি? তোমার এই প্রতিটা রাগ আমার কাছে মধুর। তুমি যত দূরে সরতে চাও, আমি তত কাছে টেনে নিতে চাই। বিকেলের শেষ আলোটা নরম হয়ে এলে নিলয় ব্যাগ কাঁধে নিল। আখির শহরের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বারবার ছেলেকে ধরে টেনে রাখছেন। বাবা, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? তোকে ছাড়া এই বাড়িটা একদম ফাঁকা মনে হয়। তোকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। তুই আবার কবে ফিরবি? নিলয় মায়ের হাত ধরে সান্ত্বনার স্বরে বলল, মা, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, শুধু একটু কাজ আছে, শেষ করে চলে আসবো। তুমি শুধু
আমার জন্য দোয়া করো, সব কিছু ঠিক হয়ে যাবে। মা কাঁদো কাঁদো গলায় বললেন, কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আয় বাবা, তোকে ছাড়া আমি যেন দম নিতে পারি না। নিলয় মায়ের কপালে চুমু খেয়েই বলল, আমি তোমাকে কথা এলাম মা, বেশি দেরি করব না। ঠিক তখনই বাবা এসে দরজার পাশে দাঁড়ালেন, মুখে গম্ভীর ভঙ্গি কিন্তু চোখে মমতা। যাও বাবা, তোমার পথ সহজ হোক। তবে যাওয়ার আগে একটা কথা, সব ব্যবসার আপডেট তোমাকে জানাবো। নিলয় হেসে মাথা নেড়েই বলল, নিশ্চয়ই বাবা, আমার অনুপস্থিতিতে সব খুঁটিনাটি দেখবেন, আর যে কোনো জরুরি সিদ্ধান্তের জন্য আমাকে জানাবেন। তুমি যেমন পরিকল্পনা করেছো তেমনই চলতে দাও, আমরা আছি তোমার সাথে, শুধু নিজের খেয়াল রেখো। আসি বাবা, আমি এই পরীক্ষাটা শেষ করেই তোমাদের কাছে ফিরবো। এরপর মায়ের দিকে তাকিয়ে আবারও আশ্বস্ত করলো, তারপর গাড়িতে উঠলো। চোখের কোণে মায়ের অশ্রু লেগে রইল, আর বুকের ভেতর দৃঢ় প্রতিজ্ঞা, যদি কষ্ট হোক, আখির কাছে আমার সত্যিকারের রূপটাই একদিন প্রকাশ করতে হবে। তার আগেও কেমন জানতে হবে আমাকে। আখিদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে নিলয় হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেক ভেবেচিন্তে এসেছে আজ। ভোরবেলা জোর বেল বাজাতে ভেতর থেকে টুপটাপ পায়ের শব্দ শোনা গেল। দরজা খুলতেই আঁখি মুখোমুখি হতেই এক সেকেন্ড থমকে গেল দুজনেই, কিন্তু আঁখি কিছু না বলে ভ্রুকুচকে সরে দাঁড়িয়ে জায়গা করে দিল, যেন নীরবে বলল, এসে গেছো? নিলয় ভেতরে ঢুকেই আঁখির মা উজ্জ্বল মুখে এগিয়ে এসে বললেন, আরে নিলয় বাবা, এসেছো? এসো এসো, বসো বাবা। আখির মা এতটা খুশি হয়ে আহ্লাদ করতে থাকলেন যে নিলয়ের মুখে ম্লান হাসি ফুটল, অথচ আখি পাশে দাঁড়িয়ে সবটা দেখে মনে মনে বিরক্তই হলো। নিজের মায়ের এমন আহ্লাদ যন্ত্র দেখে সব যেন ওর চোখে বাড়াবাড়ি মনে হচ্ছিল। মনের ভেতরে ক্ষীণ স্বরে আখি বিড়বিড় করলো, কি দরকার ছিল ওকে এত মাথায় তুলে রাখার? কিন্তু সেই বিরক্তি ওর ঠোঁট ছুঁয়ে প্রকাশ পেল না, শুধু চোখের কোণে তীব্রতাই হয়ে রইল। রাতের আলো নিভৃত, টেবিলে খাবারের থালা সাজানো। নিলয়, আঁখি আর তাদের বাবা আমিনুল সাহেব বসে আছেন। আমিনুল সাহেব ধীরে ধীরে বললেন, তোমার মা কি সুস্থ হয়েছে নিলয়? নিলয় এক মুহূর্ত দাঁড়িয়ে থামলো, তারপর শান্ত স্বরে বলল, এখন ভালো আছে আঙ্কেল, ধীরে ধীরে আগের মতো হয়ে যাচ্ছে। তারপর একটু হেসে যোগ করলো, ওই দেখাশোনার সময় লাগে, তবে সবাই যত্ন করছে। আমি চেষ্টা করছি মা যেন খুব কষ্ট না পায়। আখি চুপচাপ বসে সবটাই শুনছিল। নীলার কথায় ওর মনটা কিছুটা অচল হয়ে গেল, অজান্তে চোখের কোণে হালকা আলো ফেললো, কিন্তু কিছুই বলল না। তার ভেতরের ভাবনার ঝড় কেউ বুঝতে পারল না, কেবল নীরবতা আর মনোযোগ। নীলার কথার শেষের দিকে আখি মনে মনে বিরক্ত হলেও নীলার ভদ্রতা আর যত্নের প্রতি অস্বীকার করা গেল না। রাতের শান্ত বাতাসে আখি ধীরে ধীরে তার রুমের দিকে এগোচ্ছে। খাওয়ার পরের ক্লান্তি, তার দম বন্ধ করা আবহাওয়া, ঘরে আলো মৃদু হয়ে গেছে। হঠাৎ নিলয় তার পেছনে ধীরে ধীরে হাঁটতে থাকে। নিলয় মুখে হালকা ভদ্রতা ধরে বলল, আপনি কেমন আছেন ম্যাডাম? আখি হঠাৎ থমকে যায়, কণ্ঠে খানিকটা রাগ আর অসহায় অসন্তোষ মিশে ওঠে। তুমি জেনে কি করবে? জানতে তো ক্ষতি নেই, একই বাড়িতে আছি, কেমন আছেন জানতে পারি? আখি চুল উঁচু করে রাগ দেখালো, কণ্ঠ তার কম্পমান, চোখে আগুন ফুটেছে, কিন্তু ভেতরে দ্বন্দ্ব ঝলমল করছে। সে ধীরে ধীরে পা বাড়ালো, যেন নীলয়ের কথার প্রতিক্রিয়া কেবল নিয়ন্ত্রণের বাইরে নয়। নিলয় থমকে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আমি বিরক্ত করতে চাই না, শুধু দেখার জন্য যে সব ঠিক আছে। আখি মুখটা ঘুরিয়ে কঠোরতার ভাঁজ ধরে, ঠিক আছে, এবার যাও, আর কোনো কথা বলো না। নিলয় হেসে ধীরে ধীরে ফিরে চলে গেল। আখি রুমের দরজা বন্ধ করলো। ভেতরে দাঁড়িয়ে সে নিজের রাগ আর বিরক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু মনে মনে চটজলদি উত্তেজনা অনুভব করছিল। একদিকে রাগ, অন্যদিকে অজানা কৌতূহল। রুমের অন্ধকারে আখি নিজের চুপচাপ মন খুঁজে বের করতে চেষ্টা করলো। নিলয় কেন এতটা মনোযোগী, কেন ওর উপস্থিতি এতটা অচেতন তর্ক তৈরি করছে। রাত গভীর, ঘরটা নিস্তব্ধ, শুধু বাতাসের হালকা শব্দ। আখি তার বিছানায় শুয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ তার কাছে এসেছে। নিলয় তার রুমে ঢুকে তার গায়ের কাছে আসছে। নিলয়ের ঠোঁট ধীরে ধীরে আখির ঠোঁটে। আখি মনে মনে রোদে পোড়া খেজুরের মতো উত্তেজনায় কেঁপে উঠল। তার পরীর অচেতনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। নিলয় ঠোঁট কামড়ে কিস করলো, আর আখি চুপচাপ সে অনুভূতি সহ্য করতে লাগলো। হঠাৎ আঁখি লাফ দিয়ে উঠে বসলো। ঘুমের মধ্যে ঘরটা নিঃশব্দ, নিলয় নেই, কেবল নিজের ঘাম ভেজা হাতে নিজের হৃদস্পন্দন টের পেল। চমকে এসে বুঝলো এটা সব স্বপ্ন। মাথা ঘুরে গেছে, চোখ থেকে হালকা ঘুমের কুয়াশা
সরে পড়ল। বুকটা অদ্ভুত উত্তেজনায় দ্রুত ঢুকছে। আখি চুপচাপ নিজের বিছানায় বসে স্বপ্নের সেই অনুভূতির সাথে বাস্তবতার ফারাক বুঝতে চেষ্টা করলো। মনের মধ্যে কিছু অচেনা উত্তেজনা কাজ করছে, কিন্তু সে জানে এটা শুধু স্বপ্ন। তবে হৃদয়ের ভিতরে একটা অদ্ভুত কৌতূহল, অচেনা উত্তেজনা জাগছে, যা তাকে ঘুমের পরে পুরো রাতটা ভাবাতে বাধ্য করছে। আখি তার বালিশের দিকে মাথা রাখলো, চোখে আংশিক খোলা। মাথার ভেতর জাগছিল এক অদ্ভুত অস্থিরতা। সে চুপচাপ ভাবলো, ওকে নিয়ে এমন স্বপ্ন কেন দেখলাম? হৃদয়ের ভেতরে অদ্ভুত উত্তেজনা কাজ করছে, সারাটা শরীর যেন কাঁপছে। স্বপ্নে নিলয়ের ছোঁয়া এখন অনুভব হচ্ছে, ঠোঁটেও সেই অদ্ভুত স্পর্শ লেগে থাকা অনুভূতি। মনে হচ্ছে নিলয় সত্যি কিস করেছে, অথচ বাস্তব কিছুই হয়নি। আখি নিজেকে ধাক্কা দিল, মনে মনে বলল, এটা কি ঠিক? এতক্ষণ ধরে কেন এভাবে উত্তেজনা লাগছে? সে কপালে হাত দিয়ে নিজের শরীরের কাঁপুনি আটকানোর চেষ্টা করলো, কিন্তু হৃদয়ের গভীরে কিছু চুপচাপ জেগে উঠেছে। স্বপ্নের প্রতিটি মুহূর্ত এখনো তার কাছে বেঁচে আছে, যেন নিলয় সত্যি সেখানে ছিল। আঁখি চুপচাপ বিছানায় বসে ভাবলো, সে কি কেবল স্বপ্ন দেখছে, নাকি নিজের মনের কিছু আবেগ অজান্তেই ঘুমের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সকালের আলো আস্তে আস্তে ঘরে ভেসে আসছিল। আঁখি ঘুম ভেঙে একটু অসাড়, মনটা অচেনা উত্তেজনার লজ্জায় ভারাক্রান্ত। হঠাৎ নিলয় ঘরে ঢুকলো। আঁখির চোখে ভরা ঘুমের ধোঁয়াশা সঙ্গে সঙ্গে জেগে উঠলো। সে দেখতে পেল নিলয় হাসি মাখা, শান্ত এবং ভদ্রভাবে তার দিকে এগোচ্ছে। আঁখির হৃদয়ে অচেনা কাঁপুনি অনুভব করলো, ঠোঁটে নিজেই অচেতনভাবে কেঁপে উঠল। সে মনে মনে স্বপ্নটা মনে করলো। নিলয় ঠোঁটে যে স্পর্শ, যে কিসের অনুভূতি, হঠাৎ তার গা টনটনে হয়ে গেল। সবার আগে নিলয়ের সামনে যেতে পারল না, ধীরে ধীরে পেছনে সরতে লাগলো, যেন নিলয়ের চোখ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চায়। নিলয় চমকে তাকালো, মনে হলো আঁখি আচমকাই কিছুটা অদ্ভুত হয়ে গেছে। সে মনেই ভাবলো, হঠাৎ কি হলো আকির? নিলয় ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু দূরত্ব বজায় রাখলো। তার চোখে কৌতূহল, একটু আশ্চর্যতা আর ভদ্র আগ্রহ সবই মিশে গেছে। আঁখি ভিতরে ভিতরে লজ্জা, উত্তেজনা আর বিরক্তি সবকিছু মিলিত ঝড় অনুভব করছিল। নিলয় কিছুটা আশ্চর্য হয়ে আঁখির দিকে তাকালো, ধীরে ধীরে শান্ত স্বরে বলল, আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? আঁখির চোখে আগুন, ঠোঁট কুঁচকে রাগে বলল, তোমাকে আমার পছন্দ না, তাই দূরত্ব বজায় রাখছি। নিলয় সামান্য হেসে দিল, কিন্তু মনটা কিছুটা ব্যথা পেল। সে মনে মনে ভাবলো, আগে সত্যি আমার প্রতি কোনো স্নেহ বা আগ্রহ রাখে না, আর যেহেতু আমি গরিব ছেলে, ও কখনো আমাকে মানবে না। হৃদয়ে অদ্ভুত এক ব্যথা জাগলো, তবে নিলয় সেই ব্যথাকে প্রকাশ করতে চায়নি। চোখে কৌতূহল আর শান্ত ভদ্রতা ছাপ রেখেই সে ধীরে ধীরে পেছনে সরল। আঁখি রেগে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিজের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। তার ভেতরে অচেনা উত্তেজনা আর রাগ আর লজ্জার মিলন ঘটেছে। মনে মনে সে ভাবছে, ওই গরিব ছেলেটা কেন এতটা নরম, আর এই হঠাৎ মন করা আচরণ কেমন যেন। নিলয় নিজেও ভাবছে, আঁখির কঠোরতা ও ভিন্ন আচরণ যেন তার মনে নতুন দ্বন্দ্ব তৈরি করছে। সকালটা ঘরের মধ্যে চটচটে। আঁখি নীরবে বিছানা ঠিক করে ব্যাগ নিয়ে উঠে পড়ে। কাউকে কিছু না বলে সে এক নাগাড়ে অফিসের দিকে রওনা দিল। নিলয় একটু দূরে থেকে দাঁড়িয়েই তাকিয়ে রইল। সে জানতো আজ আঁখি কিছুটা বেশি রেগে আছে, তাই চুপচাপ রিক্সা ধরলো। রিক্সার মধ্যে বসে সে ভাবলো আজকের সকালটা কতটা অস্বস্তিকর হতে পারে। রাস্তায় এসে একদল সহকর্মী হাসি মুখে বলল, কি ব্যাপার, আজ ম্যাডাম তোমাকে আনো না কেন? নিলয় হালকা কাঁধ কুঁচকেই বলল, জানে না, আজ উনি মনে হয় খুব রেগে আছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে কৌতূহলপূর্ণ হাসি দিল, কিন্তু নিলয় জানতো আখির রাগের ভেতরে শুধু তার বিরক্তি নয়, কিছু অজানা উত্তেজনা আছে আর লুকানো দ্বন্দ্বও আছে। রিক্সা চলতে চলতে নিলয় নিজেই কিছুটা মনেহীন হয়ে ভাবল, আজকের দিনটা একটু টানা পূর্ণ হতে চলেছে। আকির সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা আর এতটা সহজ নয়। অফিসে ঢুকতেই আখির চোখে ঝাঁঝালো আগুন ফুটলো। নিলয়কে কিছুটা দূরে হাসি মুখে এক মেয়ের সঙ্গে কথা বলতে দেখে সে চোখ কুঁচকে রেগে উঠল, ঠোঁট চেপে তার কণ্ঠ ঝনঝন করে উঠল। নিলয়? নিলয় একটু তাকিয়ে চুপচাপ এগিয়ে এলো। আখি চোখে তীব্র রাগ ধরেই বলল, এটা কাজ করার জায়গা, আড্ডাখানা না। তুমি কি বুঝতে পারছো? নিলয় সামান্য মাথা নিচু করে হেসে বলল, ঠিক আছে ম্যাডাম। কিন্তু আখির
রাগ এতটা সহজে শেষ হলো না। সে এক নজরে নিলয়ের ডেস্কের চারপাশে কাজের তালিকা চোখে দেখলো। তারপর সে দ্রুত ডায়েরি খুলে একগাদা কাজ নিলয়ের সামনে ফেলে দিল। এগুলো আজকে শেষ করতে হবে, বুঝলে? নিলয় চুপচাপ কাজের দিকে তাকালো, মনে মনে ভাবলো, আখি আজ ভীষণ রেগে আছে। এর আগের ভিতরে কি শুধু আমার কথা নাকি আরো কিছু? আখি কাজের তালিকার পাতা দিয়ে ডেস্কে ঠেসে দিয়ে রাগের ছাপ রাখলো, কিন্তু ভিতরের মনে এক অদ্ভুত উত্তেজনা জেগে উঠেছে। মনে মনে সে ভাবছে নিলয়কে নিয়ে আজ পুরো দিন কাটাতে হবে। টানাপোড়েন আর কড়া নিয়ন্ত্রণের মধ্যে নিলয় মন দিয়ে কাজ করতে লাগলো। তার চোখ সময় সময় কাগজের ওপর, সময় সময় কম্পিউটারের স্ক্রিনে, কিন্তু আখি চুপচাপ দূর থেকে তাকিয়ে রইল। নিলয়ের প্রতিটি ছোট ছোট আচরণ, চুপচাপ কাজ করা, মনোযোগী হওয়া, ভদ্রতার ছাপ সবই আখির চোখে ভেসে উঠল। হঠাৎ নিজেও অবাক, সে নিজেকে নিজে বলে উঠল, সাধারণ একটা ছেলের মাঝে কি আছে, আমাকে কেন ওর দিকে টানছে? মনের ভেতর অজানা উত্তেজনা, লজ্জা আর কৌতূহল মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। আখি কিছুটা চুপচাপ হাসলো, চোখে তীব্র আগুনের সঙ্গে এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। নিলয় চোখ না তুললেও তার উপস্থিতি, শৃঙ্খলিত মনোভাব আখির মনকে অচেতনভাবে টানছে। নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করলো, আমি তো রাগ দেখাচ্ছি, দূরত্ব বজায় রাখছি, কিন্তু কেন ওর দিকে তাকানো থামাতে পারছি না? ঘন্টা ঘন্টা কাজ চলছিল, কিন্তু আখির চোখ আর মন কেবল নিলয়ের দিকেই আটকে ছিল। এই টানাপোড়েন রাগ, কৌতূহল, লজ্জা আর অজানা আকর্ষণ মিশ্রিত হয়ে আখির মনে নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। অফিসের মধ্যেই দুপুরের হালকা আলো মৃদু হয়ে এসেছে। নিলয় মনোযোগ দিয়ে কাজ করতে করতে হঠাৎ আখির দিকে একটু চটজল দিয়ে তাকালো, তারপর দুষ্ট হেসে বলল, কি ব্যাপার ম্যাডাম, আমার দিকে তাকিয়ে আছেন কেন? প্রেমে পড়লেন নাকি? আখি চোখ কুঁচকে ঠোঁট কষে হেসে বলল, কেন, প্রেমে পড়া বারণ কি? নিলয় সামান্য ধীরে হেসে বলল, আমার মতো গরিব ছেলের প্রেমে পড়লে কষ্ট পেতে হবে। আখির চোখে আগুন ফুটল, মুখে রাগের ছাপ, তবে ভেতরে কিছুটা কৌতূহল আর উত্তেজনা জেগে উঠেছে। মনে মনেই সে ভাবল, এই গরিব ছেলেটা এমন কেন, এভাবে আমার ধৈর্য পরীক্ষা করছে? নিলয় হালকা ভ্রু কুচকালো, আখির দিকে তাকিয়ে বলল, আমি ঠিকই বলছি, প্রেমে পড়লে কষ্ট পেতে হয়। তবে কি হবে যদি আপনি আগেই প্রেমে পড়েন? আখি গভীরভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ তাকালো। চোখে রাগ, ঠোঁটের কোণে অচেনা হাসি আর ভিতরে অজানা উত্তেজনা সব মিলিয়ে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করলো। নিলয় নিজের দুষ্টমির ছলে দেখলো আখির প্রতিক্রিয়া। মনে মনে ভাবলো, আখি রাগ করলেও তার ভেতর অদ্ভুত টান কাজ করছে, যা তার প্রতি আগ্রহ জন্মাচ্ছে। আখি ধীরে ধীরে বলল, কাজ করো নিলয়, কথাবার্তা কম, আর এই ধরনের উস্কানি চাই না। নিলয় হাসি মুখে ফিরে কাজের দিকে মন দিল, কিন্তু ভেতরে জানলো আজ আখির রাগ আর কৌতূহল একসঙ্গে তার প্রতি কাজ করছে। দুপুরের হালকা আলো অফিসের কক্ষে ভেসে আসছিল। নিলয় আবারও একটু দুষ্টুমি করতে শুরু করলো। হঠাৎ সে আখির ডেস্কের পাশে দাঁড়িয়ে একটু চটজলদি হাসি দিয়ে বলল, ম্যাডাম, আবার কি আমার দিকে তাকাচ্ছেন? কি হলো, আজ আর রেগে যাচ্ছেন না? হাসছেন কেন? অফিসের মধ্যে সব চোখ এক মুহূর্তের জন্য তাদের দিকে মুখ ফিরালো, কারণ আখি তো সবসময় রাগ দেখাতেও কখনো হাসতো না, কিন্তু আজ আখি অচেনা ধরনের হেসে দিল। ঠোঁটের কোণে এক হালকা হাসি ফুটলো, চোখে কৌতূহল, মনে হচ্ছিল তার রাগের আগুনের পরিবর্তে এখন শুধু অদ্ভুত আনন্দ। নিলয় সামান্য বিস্মিত, তারপর ধীরে ধীরে তার হাসি আরও দুষ্টুমি মিশ্রিত হয়ে গেল। দেখুন ম্যাডাম, হাসতেও পারেন। অফিসের সবাই কি অবাক হয়ে গেছে? কাছের সহকর্মীরাও ধীরে ধীরে হাসতে লাগলো। কেউ কেউ কৌতূহলপূর্ণভাবে আখিকে দেখলো, কেউ কেউ নিলয়কে চোখ কুঁচকে। আখি কিছুটা লজ্জা পেল, ভিতরে অদ্ভুত আনন্দের ঝলক ছিল। মনে মনে সে ভাবলো, কোন কাজ, কেন আজ এই গরিব ছেলেটার দুষ্টামি আমি হাসছি, এবং কেন এটি আমাকে এতটা আনন্দ দিচ্ছে? নিলয় চুপচাপ তার দিকে তাকিয়ে ভাবলো, আজ আখির এই হাসি, এই পরিবর্তিত মনোভাব তাকে আরও কাছে টানছে। অফিসের কাজ শেষে নিলয় আর আখি গাড়িতে উঠলো। রাস্তায় চুপচাপ বসে গাড়ি এগোচ্ছে। দুজনের মধ্যে কোনো কথাবার্তা বেশি হয়নি, তবে নিলয়ের মন খুঁজে খুঁজে আখির দিকেই তাকাচ্ছিল, আর আখি নিজেকে নিয়ন্ত্রণ করতে করতে চুপচাপ বসেছিল। বাড়িতে ঢুকতেই আখির মা হাসি মুখে এগিয়ে এলেন। কিরে, রাগ কমছে? সকালে তো রেগে বেরিয়ে গিয়েছিলি। আখি কিছু বলল না, মুখের কোনো প্রতিক্রিয়া দেখানো ছাড়া ধীরে ধীরে উপরে চলে গেল। নিলয় একটু পিছিয়ে দাঁড়িয়ে আখির মায়ের দিকে হাসি দিয়েই বলল, আন্টি, আপনার মেয়ে আস্তে আস্তে রাগ কমছে। আখির মা অবাক হয়ে নিলয়ের দিকে তাকালো। সত্যি বলছো নিলয়? নিলয় ধীরে ধীরে মাথা নাড়ালো। হ্যাঁ আন্টি, আজ সকালে রাগে বেরিয়েছিলেন, এখন আর বেশিরভাগ সময় শান্ত।
আখি উপরে চলে গিয়েছে, কিন্তু নিলয় জানে তার চোখের কোণে অদ্ভুত একটা হাসির ছাপ এখনো লুকিয়ে আছে। ভিতরের রাগের সঙ্গে মিশে আছে কৌতূহল আর অজানা আকর্ষণ। আখি রুমে ঢুকতেই দরজা বন্ধ করে শুয়ে বসলো। চুপচাপ কিছুক্ষণ নিজের চোখ বন্ধ রাখলো, কিন্তু মন থেমে থাকলো না। ভিতরের কণ্ঠে নিজেকে প্রশ্ন করলো, আমি কি নীলয়কে পছন্দ করছি নাকি? মনে অদ্ভুত উত্তেজনা, লজ্জা আর কৌতূহল জেগে উঠল। হাত আনকনসিয়াসলি গায়ে ঢলে গেল, চোখে মৃদু বন্ধ হয়ে যায়, কিন্তু হৃদয় ধুকধুক থেকে থেমে থাকলো না। ওকে দেখলে কেন এত ভালো লাগে? কেন মনে হচ্ছে ওর কাছে থাকা আনন্দদায়ক? আগে নিজেই অবাক, নিজের অনুভূতির সঙ্গে দ্বন্দ্বে পড়ে গেল। ভেতরে রাগ আর অজানা আকর্ষণের মিশ্রণ, সব মিলিয়ে মনে হচ্ছে নিজের মনকে বুঝতে পারছে না। সে ধীরে ধীরে নিজের মুখে হালকা এক অদ্ভুত হাসি নিয়েই বলল, আমি কি সত্যি পছন্দ নাকি শুধু স্বপ্নের প্রভাব? মনে মনে জানলো আজকের দিনটি, নিলয়ের দুষ্টুমি, তার হাসি, সব মিলিয়ে যেন ভিতরের অনুভূতিকে জাগিয়ে তুলছে। আর এই অনুভূতি এখন আর নীরবে নেই, বরং এক অদ্ভুত উত্তেজনা ও কৌতূহল হয়ে আখির মনকে নাড়া দিচ্ছে। রাত গভীর, আকাশে তারার হালকা আলো। নিলয় ছাদে উঠে তার পিয়ের সাথে দিনের কাজের বিষয়ে কথা বলছিল। হালকা বাতাস আর চুলে খেলা করছে, মনও কিছুটা শান্ত। হঠাৎ ছাদের দরজা খোলা হলো। আখি ধীরে ধীরে পা বাড়িয়ে নিলয়ের দিকে এগোলো। নিলয় প্রথমে একটু অবাক হয়ে তাকালো। আখি এতটা নীরবভাবে এসেছে এবং তার চোখে অদ্ভুত তীব্রতা। আখি নিলয়ের খুব কাছে দাঁড়িয়ে তাকে ঘুরে দেখছে। নিলয়ের হৃদয় অচেতনভাবে দ্রুত ধুঁকছে। সে কিছু বলতে চাইল, কিন্তু কথার ফোঁটা আটকে গেল। হঠাৎ আখি এক ঝটকায় নিলয়ের দিকে ঝুঁকে তার ঠোঁটে স্পর্শ দিল। নিলয় চমকে উঠল। মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। আখি ঠোঁট সরিয়ে চোখে চোখ রেখেই বলল, আই লাভ ইউ। নিলয় অবাক, মুখে বিস্ময়ের ছাপ। তিনি কিছু বলার আগে আখির চোখের গভীরতা, স্বীকারোক্তি আর অদ্ভুত উত্তেজনা সবকিছু তাকে চমকে দিল। ছাদের বাতাসে নীরবতা, কিন্তু দুজনার হৃদয়ে যেন তীব্র স্পন্দনে মিলিত। নিলয় ধীরে ধীরে বুঝতে পারল এইবার আর কোনো দ্বিধা নেই। আখি নিজের অনুভূতির স্বীকৃতি দিয়েছে এবং তার প্রভাব নিলয়ের মনকে পুরোপুরি নাড়া দিয়েছে। রাতের ছাদটা নিঃশব্দ, হালকা বাতাস দুইজনের মাঝে অদ্ভুত উত্তেজনা বয়ে নিয়ে এসেছে। নিলয় আখির কিসের পরে ধীরে ধীরে কিছুটা অবাকভাবে চোখ বড় করে তাকালো। নিলয় কিছু ভেবে বলল, আমি তো গরিব মানুষ, আপনি আমাকে কেন ভালোবাসবেন? আখি ধীরে ধীরে তার চোখে চোখ রেখে বলল, ভালোবাসা গরিব বা বড়লোক দেখে হয় না। আমি প্রতিটা মুহূর্তে অনুভব করি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। নিলয়ের মনটা অদ্ভুত খুশিতে ভরে গেল। ভিতরে সে ধীরে ধীরে বুঝতে পারলো আখি তাকে শুধু তার অর্থ বা সামাজিক অবস্থার জন্য নয়, নিজের সত্যিকারের অনুভূতি দেখেই ভালোবেসেছে। মনে মনে নিলয় হেসে বলল, আখি, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। তোমার ভালোবাসা বড়লোক দেখে নয়, সাধারণ মানুষ দেখে। আর এই সত্যি আমার হৃদয়কে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। আখি তার হাত ধরে ধীরে ধীরে নিলয়ের হাত ঘেঁষে বলল, এই মুহূর্ত থেকে আর কোনো দ্বিধা নেই। তোমার পাশে থাকা, তোমাকে অনুভব করা, এটাই আমার সব। নিলয় চোখে কৌতূহল আর আনন্দ নিয়ে বলল, আমি প্রতিদিন চেষ্টা করব তোমাকে খুশি রাখার জন্য। দুজনের মধ্যে ছাদের নীরবতা, রাতের হালকা বাতাস এবং তাদের চোখের আলো সব মিলিয়ে এক অদ্ভুত রোম্যান্টিক মুহূর্ত তৈরি করলো। নিলয়ের মন আনন্দে উচ্ছ্বাসিত, আর আঁখি ভেতরে উত্তেজনা আর ভালোবাসার স্বীকারোক্তি নিয়ে স্বচ্ছন্দ। ছাদের বাতাস কিছুটা শীতল, রাতের নীরবতা দুইজনকে ঘিরে রেখেছে। নিলয় আঁখির চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, আমার সাথে গ্রামে থাকতে পারবে? আঁখি এক মুহূর্ত থমকে দেখল। তার চোখে অদ্ভুত উজ্জ্বলতা ফুটল। ধীরে ধীরে সে নিলয়ের দিকে এগিয়ে বলল, তুমি যেখানে রাখবে সেখানেই থাকবো। নিলয়ের মুখে হাসি ছড়িয়ে গেল। মনে মনে সে ভাবল আঁখি তার পাশে থাকতে চায়, কোনো ভয় দ্বিধা ছাড়াই। আঁখি হালকা হাসি দিয়ে হাত ধরে নিলয়ের হাতে আটসাটে ধরল। তুমি যেখানে থাকো সেখানে আমি থাকবো, কারণ এখন শুধু তুমি আমার। নিলয় চোখের কোণ ভিজে গেল। আনন্দ আর ভালোবাসার হৃদয় ভরে উঠল। রাতের নিস্তব্ধতা আর ছাদের নরম বাতাস যেন এই মুহূর্তটাকে আরও রোম্যান্টিক করে তুলল। সকালের আলো ভোরের মতো ঘরে ঢুকছে। খাবারের টেবিল সাজানো, ছোট ছোট থালায় নাস্তার গন্ধ ছড়াচ্ছে। নিলয় আর আঁখি চুপচাপ বসে আছে। আঁখি গভীর শ্বাস নিয়ে বলল, বাবা, আমি নিলয়কে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। টেবিলে সবার প্রথমে অবাক হয়ে তাকালো। নিলয় তো গ্রামের ছেলে সেজে এসেছে, সাধারণ জীবন, তাও আঁখি পছন্দ করলো। ছোট নীরবতা ছড়ালো ঘরে। আঁখির মা চোখে আনন্দের জল ধরে হাসি ছড়িয়ে বললেন, সত্যি বলছো আখি?
তাহলে আমাদের ছোট্ট ছেলে আজকের দিনে তোমার হৃদয় জয় করতে পেরেছে। নিলয় কিছুটা লজ্জা আর অবাক হয়ে চোখে চোখ রাখলো আখির দিকে। মনে মনে ভাবলো আখি তার প্রতি এতটা আন্তরিক, তাকে শুধু তার সামাজিক অবস্থার জন্য নয়, নিজের অনুভূতি দেখেই ভালোবেসেছে। আখি সামান্য লজ্জা পেলেও মুখে হাসি ফোটালো। ওকে ভালোবেসে আমার সিদ্ধান্ত ঠিক। আর আমি জানি নিলয়ও আমাকে যেটুকু ভালোবাসে তা সত্যিকারের। নিলয়ের চোখে আনন্দ এবং আখির পরিবারের মধ্যে খুশির ঝলক। আখির মা সন্তুষ্টি প্রকাশ করলেন এবং টেবিলে সকলের মুখে হাসি ছড়িয়ে গেল। সকলের আলো ঘরে ভেসে আসছে। খাবারের টেবিলে আখি বলার পর নীরবতা কিছুক্ষণের জন্য ছিল। তারপর আমিনুল সাহেব ধীরে ধীরে আখির দিকে তাকিয়ে বললেন, তুমি কি পারবে নিলয়ের সাথে গ্রামে জীবন কাটাতে? আখি দৃঢ়ভাবে চোখে চোখ রেখে বলল, আমি ওর জন্য সব পারবো। টেবিলের চারপাশে অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে গেল। আখির বাবা মা চোখে গর্ব ঝিলিক নিয়ে একে অপরকে চুপচাপ দেখল। মনে মনে তারা খুশি হলো যে আখি শুধু ভালোবাসার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আর নিলয় তার পাশে থাকবে স্বেচ্ছার অনুভূতির সঙ্গে। নিলয় লজ্জা পেল, কিন্তু চোখে আনন্দের আলো ফুটলো। মনে মনে ভাবলো আখি সত্যিই তার প্রতি এতটা আত্মবিশ্বাসী যে নিজের সবকিছু ছাড়ার জন্য প্রস্তুত। আখি এক হালকা হাসি দিয়ে নিলয়ের হাতটা ধীরে ধীরে টেনে ধরলো। সবার সামনেই বলল, যেখানে ও থাকবে আমি থাকবো, আর এই সিদ্ধান্তে আমার কোনো দ্বিধা নেই। টেবিলে সবাই চুপচাপ বসে এই দৃশ্যকে হৃদয়ে অনুভব করলো। আখির বাবা মা মনে মনে গর্বিত, আর আখি নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী। নিলয় রুমে ঢুকে শান্তভাবে ফোন ধরলো। নিঃশ্বাস নিয়ে মাকে বলল, মা, আখি আমার টাকার জন্য নয়, আমাকে ভালোবাসে। ফোনের অপরদিকে মা শুনে এক মুহূর্ত থমকে গেলেন, তারপর মুখে আনন্দের হাসি নিয়ে বললেন, সত্যি বলছিস নিলয়? এবার তাহলে ছেলের বউ ঘরে তুলতে হবে? নিলয় হালকা হেসে বলল, হ্যাঁ মা, ও সত্যি আমার প্রতি আন্তরিক, আর আমি চাই ওর পাশে থাকতে। ফোনের ওপারে মা খুশিতে হাত মিলিয়ে বললেন, তো এখন আর কোনো দেরি নয়, আমাদের ঘরে আনা উচিত। নিলয় ফোন শেষ করে হাসি মুখে ফোন রাখলো। মনে মনে ভাবলো আখি সত্যিই শুধু নিজের অনুভূতি দিয়েই তাকে পছন্দ করছে, আর তার বাবা মা খুশি। এদিকে আখির মা নিজের কোণ থেকে খুশি হয়ে ভাবছেন, আমার মেয়ের সিদ্ধান্ত সঠিক, আর সে সত্যিই ভালোবাসা বেছে নিয়েছে। দুপুরের হালকা রোদ আখির ঘরে জানালা দিয়ে ভেসে আসছে। আচমকায় দরজা খোলা হলো এবং নিলয়ের বাবা মা প্রবেশ করলেন। আখি মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো। এত বড় লোক, পোশাক আচরণ আর মানে সবই দেখে তার মন অচেনা উত্তেজনায় ভরে গেল। নিলয়ের বাবা ধীরে ধীরে বললেন, আখি, তুমি হয়তো ভাবছো নিলয় গ্রামের সাধারণ ছেলের মতোই এসেছে, কিন্তু সে শুধু তোমাকে পরীক্ষা করতে গরিব হয়ে এসেছিল। নিলয়ের মা সামান্য হাসি দিয়ে যোগ করলেন, হ্যাঁ, এবং সে দেশের টপ বিজনেসম্যান, এনকে গ্রুপের মালিক। আখি কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে গেল, চোখে বিস্ময়, মনে এক অদ্ভুত উত্তেজনা। তার মনে বারবার ধাক্কা লাগছে। নিলয় যে সাধারণ ছেলে মনে হচ্ছিল, বাস্তবে দেশের একটি বিশাল ব্যবসার মালিক। মানে তুমিও কি সত্যি? আখি কিছুটা কণ্ঠে দ্বিধা নিয়েই বলল। নিলয়ের বাবা হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ আখি, কিন্তু মনে রেখো, যে তোমাকে টাকা বা ক্ষমতার জন্য পছন্দ করেনি, সে শুধুই তোমার প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করেছে। সে তোমাকে চিনতে চেয়েছে। আখির চোখে অজানা আবেগের ঝলক, ভিতরে রাগ, লজ্জা আর আনন্দ সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। মনে মনে সে ভাবল, আমি ওকে ভালোবাসি, আর এখন বুঝতে পারছি ও সত্যি শুধুই আমাকে ভালোবাসে, আমার জন্য নয়। নিলয় চুপচাপ পাশে দাঁড়িয়ে আখির প্রতিক্রিয়া দেখছিল। মনে মনে সে হেসে বলল, আজকের পরীক্ষায় আখি পাশ করলো। আমার পরিচয় জানার পরেও সে আমাকে গ্রহণ করেছে। নিলয়ের বাবা মা এসে আখিদের সঙ্গে কথা শেষ করার পর নীরবতা ভেঙে গেল। আখি ধীরে ধীরে নিজের ভেতরের উত্তেজনা সামলালো। নিলয়ের বাবা হাসি মুখেই বললেন, এবার বিয়ের দিন ঠিক করা যাক। আখি চোখ বড় করে তাকালো। মনে মনে বিস্ময় আর আনন্দ মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। তিনি চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন। নিলয়ের মা হালকা হাসি দিয়ে যোগ করলেন, হ্যাঁ, এই সুযোগেই আমরা একসাথে আনন্দ উদযাপন করব। নিলয় নিজেও ধীরে ধীরে মাথা নিল, চোখে আনন্দ আর প্রেমের ঝলক। মনে মনে ভাবল, আখি শুধু আমার পাশে থাকবে, আর এবার আমাদের জীবন একসাথে শুরু হবে।
আখি, নিলয় এবং দুই পরিবারের মধ্যে আনন্দের আলো ছড়িয়ে গেল। সবই যেন প্রস্তুত বিয়ে, নতুন জীবনের শুরু আর একসাথে কাটানো মুহূর্তগুলো। বিয়ের দিন ঠিক হওয়ার পরপরই নিলয় আর আখি একসাথে শহরে বিয়ে শপিংয়ে বেরোলো। আখির চোখে উজ্জ্বলতা নিয়ে দোকান ঘুরছে, নানা পোশাক, গয়না আর সাজসজ্জার দিকে তাকাচ্ছে। নিলয় তার পাশে চুপচাপ, কিন্তু চোখে খুশির ঝলক। আখি একটানা কাপড় তুলছে, গহনাগুলো হাতে নিয়ে দেখছে আর মাঝে মাঝে নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করছে। তুমি কোনটা বেশি ভালো বলো? নিলয় হালকা হাসি দিয়ে বলল, যা তুমি ভালোবাসো সেটাই ঠিক। দোকানের ভেতরে সহকর্মী এবং ক্রেতারা তাদের দিকেই তাকাচ্ছে, তবে নিলয় আর আখি নিজেদের মধ্যে মজার দুষ্টুমি শুরু করলো। আখি মাঝে মাঝে হাসছে, নিলয় হালকা দুষ্টুমি করে আখিকে একটু চ্যালেঞ্জ দিচ্ছে, কখনো আড়ম্বরপূর্ণভাবে গয়না ধরে, কখনো মজার প্রশ্ন করছে। আখি হেসে হেসে বলল, তুমি কখনো কি একটুখানি রেগে দেখেছো? নিলয় কাঁধ ঝাপটিয়ে হেসে বলল, শুধু তোমার জন্য রাগ না, ভালোবাসা থাকবে। দুজনের মধ্যে টানাপোড়েন, মিষ্টি হাসি এবং ছোট ছোট দুষ্টুমি পুরো দোকানকে প্রাণবন্ত করে তুলল। একে অপরের সঙ্গে থাকা, একসাথে সিদ্ধান্ত নেওয়া, সবকিছু তাদের বন্ধনকে আরো দৃঢ় করে দিচ্ছে। নিলয় বিয়ে শপিং শেষে ধীরে ধীরে বাড়ি ফিরল। গাড়ির ভেতর সে নিঃশব্দে ভেবে চলল আজকের দিনটা কত আনন্দময় এবং আখির সঙ্গে সময় কাটানো কত বিশেষ। কিন্তু তার সামনে আরো দায়িত্ব অপেক্ষা করছে, বিজনেস মিটিং। গাড়িতে ঢুকে নিলয় দ্রুত প্রস্তুতি নিল, নোটবুক, রিপোর্ট আর গুরুত্বপূর্ণ কাগজপত্র বের করলো। ভেতরে ভেতরে মনে মনে বলল, আজকের মিটিংটা ঠিকঠাক করতে হবে, ব্যবসার দিকেও নজর দিতে হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত নিলয় মিটিংয়ে ব্যস্ত। কোম্পানির স্টাফ, সহযোগী এবং ক্লায়েন্টদের সঙ্গে সে প্রয়োজনীয় আলোচনা চালালো। নতুন প্রজেক্ট, আর্থিক পরিকল্পনা এবং কোম্পানির ভবিষ্যৎ সবই তার মনোযোগের কেন্দ্রবিন্দুতেই ছিল। তবে মাঝে মাঝে মন আখির দিকেই ফিরে যাচ্ছিল। হঠাৎ কিছুক্ষণের জন্য সে হাসি ধরে রাখতে পারল না। মনে মনে ভাবল, আখি এখন নিশ্চয়ই তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, আমি যেন তাকে খুশি রাখতে পারি। মিটিং শেষে নিলয় সন্তুষ্টি নিয়ে বসে দিনের সব কাজের হিসাব নিল। মনে মনে নিজেকে বলল, ব্যক্তিগত জীবন আর ব্যবসা দুটোই সামলাতে হবে, কিন্তু আখি থাকলে সব সহজ মনে হয়। নিলয় মিটিং শেষ করে অফিসের কক্ষ থেকে বের হয়ে একটু চুপচাপ কক্ষে বসে ফোন বের করলো। মনে মনে ভাবলো আখির সঙ্গে কথা বললে আজকের দিনে উত্তেজনা আর ক্লান্তি মিলিয়ে এক অদ্ভুত আনন্দ তৈরি হবে। ফোনে ডায়াল করে সে বলল, হ্যালো আখি, তুমি কি করছো? ফোনের ওপারে আখি হালকা হেসে বলল, নিলয়, আমি তোমাকে মিস করছি। নিলয় হালকা হেসে বলল, আমি তো এখনো বাড়িতে আসিনি, তোমার কথা শুনেই মনটা আনন্দে ভরে গেল। আখি ধীরে ধীরে বলল, আজকে শপিং আর তোমার সঙ্গে সময় কাটানো মনে হচ্ছে এক অদ্ভুত আনন্দ দিয়েছে। তোমার পাশে থাকলে সব কিছুই সহজ মনে হয়। নিলয় কিছুটা লাজুক হেসে বলল, আমি ওকে সত্যি ভালোবাসি আখি, আর তুমি ভাবছো কি আমি তোমাকে যতটা খুশি করতে পারি তা করতে চাই। আখি হালকা গম্ভীর ভঙ্গিতে বলল, আমি জানি, আর এই অনুভূতি আমাকে সব সময় শান্তি দেয়। আজকের দিনটা মনে থাকবে। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ চুপচাপ হাসি আর ছোট ছোট কথাবার্তা চলল। নিলয় ফোনের মাধ্যমে অনুভব করলো আখির উত্তেজনা আর ভালোবাসা, আর আখি বুঝলো নিলয়ের আন্তরিকতা আর মধুর মনোভাব। নিলয় আবারও বলল, বিয়ের পরে একসাথে বসে গল্প করব, ঠিক আছে? আখি হেসে বলল, ঠিক আছে নিলয়, অপেক্ষা করব। ফোন কেটে দুজনাই নিজেদের চোখ বন্ধ করে হাসলো। রাতের নীরবতা, দূরত্ব, কথার মধুরতা সব মিলিয়ে তাদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলল। সকালটা ছিল একদম উজ্জ্বল, আকাশের নীলিমা আর হালকা রোদ পুরো শহরকে আলোকিত করছিল। আখি আর নীলয়ের বিয়ের দিন, বিয়ে সাজানো, ফুলের মালা, বাতি আর সব আয়োজন যেন আনন্দের আলো ছড়াচ্ছিল। আখি বিয়ের পরিধানে সাজতে সাজতে ধীরে ধীরে চিন্তা করছিল, আজ আমি নিলয়ের সঙ্গে এক জীবনে শুরু করব। ও শুধু ধনী নয়, আমার পাশে সব সময় সত্যিকারের ভালোবাসা নিয়ে থাকবে। নিলয় হালকা হাসি নিয়ে নিজের পোশাক ঠিক করছিল। মনে মনে ভাবল, আজ থেকে আখি শুধু আমার, তার পাশে থাকতে আর তার খুশি দেখাতে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। বাড়ির সবাই টানাপোড়েনের আনন্দ আর উত্তেজনায় ব্যস্ত। আখির মা আর বাবা চোখে আনন্দের জল ধরে হাসছে। নিলয়ের বাবা মা গর্বিতভাবে দেখছেন তাদের ছেলের জীবনের নতুন অধ্যায়। বিয়ের আসরে আখি ধীরে ধীরে হাঁটতে লাগলো। নিলয় পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে, ফুলের গন্ধ, বেজে ওঠা সঙ্গীত আর পরিবারের দোয়া সব মিলিয়ে মুহূর্তটা আরো রোমান্টিক করে তুলল। নিলয় আখিকে চোখে চোখ রেখে বলল, আখি, আজ থেকে সবকিছু আমরা একসাথে শুরু করছি। আখি হালকা হাসি দিয়েই বলল, হ্যাঁ নিলয়, যেখানে তুমি থাকো সেখানে আমি থাকবো।
পরিবার এবং অতিথিরা হাততালি দিয়ে তাদের শুভেচ্ছা জানালো। ফুলের আড়ালে ছোট ছোট হাসি, চোখে আনন্দ আর দুজনের মধ্যে অদ্ভুত ঘনিষ্ঠতা, সব মিলিয়ে বিয়ের দিনটি মনে রাখার মতো হয়ে গেল। কাজী ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি সাদা পাঞ্জাবি আর কাগজ হাতে নিয়ে মঞ্চের পাশে দাঁড়ালেন। সকলের চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। কাজী শান্ত স্বরে বললেন, আজ আমরা এখানে উপস্থিত আছি নিলয় এবং আখির বিবাহের জন্য। নিলয় ও আঁখি একে অপরের দিকে তাকালো। হাত ধরা অবস্থায় কাজী তাদের উদ্দেশ্যে বললেন, বিবাহ একটি পবিত্র বন্ধন। আমি প্রশ্ন করব, নিলয়, তুমি কি আখিকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছো, সুখে দুঃখে ধন দ্বারায় সবসময় পাশে থাকার জন্য? নিলয় দৃঢ়ভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি গ্রহণ করি। কাজী এবার আঁখির দিকে তাকালেন। আখি, তুমি কি নিলয়কে স্বামী হিসাবে গ্রহণ করেছো, সুখে দুঃখে ধন দ্বারায় সবসময় পাশে থাকার জন্য? আঁখি হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি গ্রহণ করি। কাজী হাতে ফুলের মালা নিয়ে বললেন, এবার আপনি একে অপরকে ফুলের মালা পরিয়ে আপনার পবিত্র বন্ধন সম্পন্ন করুন। নিলয় ও আঁখি ধীরে ধীরে একে অপরকে ফুলের মালা পরালো। চারপাশে উপস্থিত সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করলো। আকাশে বাজতে লাগলো বেজে ওঠা ধ্বনির মধ্যে তাদের নতুন জীবনের শুরু হলো। বিয়ের পর নিলয় ও আঁখি হাতে হাত রেখে গাড়িতে চড়ে বাড়ির পথে রওনা হলো। আকাশ ধীরে ধীরে লালিমা ছড়িয়ে দিচ্ছিল, হালকা বাতাসে উচ্ছ্বাসের অনুভূতি। গাড়ি যখন তাদের গেটের কাছে পৌঁছালো, আঁখি চমকে গেল, চোখ বড় বড় হয়ে গেল। সামনের বাড়িটি যেন একদম রাজপ্রাসাদের মতো। বিশাল গেট, সাদা দেয়াল, রঙিন জানালা আর চারপাশে সুন্দর বাগান, সবকিছু একসাথে মিলিয়ে এক রাজকীয় সৌন্দর্য তৈরি করছিল। আঁখি ধীরে ধীরে বলল, ও, এটা কি সত্যি আমাদের বাড়ি? নিলয় হাসি দিয়েই বলল, হ্যাঁ আঁকি, এই বাড়িটা শুধু আমার নয়, এখন থেকে আমাদের। আমি চাই তুমি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করো আর আমাদের জীবন সুখে শান্তিতে কাটুক। আঁখি চোখে বিস্ময় আর আনন্দের মিলন নিয়ে ধীরে ধীরে গাড়ি থেকে নেমে প্রবেশ করলো। মনে মনে ভাবলো, আমি সত্যি নিলয়ের সঙ্গে আছি, আর এখন আমি এমন এক স্থানে আছি যা এত বড়, এত রাজকীয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি তার ভালোবাসা পেয়েছি। নিলয় আঁখির পাশে দাঁড়িয়ে তার হাত ধীরে ধরে বলল, আজ থেকে আমরা একসাথে নতুন জীবন শুরু করছি, আর এই বাড়ি আমাদের সেই যাত্রার অংশ। আঁখি হেসে হেসে মাথা নেড়ে সম্মতি দিল। ভিতরে আনন্দ, উত্তেজনা, নতুন জীবনের আশা, সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত একেবারে অবিস্মরণীয় হয়ে উঠল। নিলয় ও আঁখি নতুন বাড়িতে প্রবেশ করলো। বিশাল হল, রাজপ্রাসাদের মতো শোভা আর চারপাশে মৃদু বাতি, সব মিলিয়ে এক রোম্যান্টিক পরিবেশ তৈরি করেছে। আঁখি ধীরে ধীরে তার ঘরে ঢুকলো, চোখে উজ্জ্বলতা, হৃদয়ে উত্তেজনা। নিলয় তার পেছনে ধীরে ধীরে এগিয়ে এসে হাত ধরে বলল, আঁকি, আজ থেকে আমাদের জীবন একসাথে। এই ঘর, এই রাত আমাদের ভালোবাসার শুরু। আঁখি লাজুক হেসে বলল, নিলয়, আমি সব সময় চাই শুধু তোমার পাশে থাকি। নিলয় ধীরে ধীরে আঁখিকে কোলে তুলে বিছানায় বসালো। মৃদু বাতি আর হালকা ফুলের গন্ধে ঘর ভরে উঠল প্রেমের মধুরতা দিয়ে। নিলয় আঁখির চোখে চোখ রেখে বলল, আজকের রাতটা শুধু আমাদের। সব ভোগান্তি, সব দুঃখ, সব আনন্দ, সবই আমরা একসাথে ভাগ করব। আঁখি হাসি দিয়েই হাত ধরে বলল, হ্যাঁ, শুধু আমরা দুজন। মৃদু আলোর ছায়া, ফুলের গন্ধ এবং দুজনের হৃদয়ের স্পন্দন, সব মিলিয়ে রাতটি রোম্যান্টিক বাসরের মতো হয়ে উঠল। ধীরে ধীরে দুইজনে একে অপরকে আলিঙ্গন করে রাতের নিস্তব্ধতায় নিজেদের ভালোবাসার ছোঁয়া অনুভব করলো। এভাবেই নতুন জীবন, নতুন বাসর এবং একে অপরের প্রতি অপরিসীম ভালোবাসার মধ্য দিয়েই আঁখি নীলের গল্প একটি রোম্যান্টিক চূড়ান্ত মুহূর্তে পৌঁছালো। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানে শেষ হলো। যারা এতক্ষণ যাবত গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো? আর নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।